य इह सततं तं भजे रामकृष्णं तं भजे এখন শুরু করতে চলেছি আমাদের তত্ত্বমসী অনুষ্ঠান। ওম নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। নমস্কার, শুভ সন্ধ্যা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে এখন শুরু হচ্ছে ইয়ং সোলজার্স অফ স্বামীজির আয়োজিত দ্বিসাপ্তাহিক শিক্ষামূলক ভাষণের অনুষ্ঠান তত্ত্বমসী। উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা ও প্রণাম। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর জনার্দন কুন্ডু। তিনি বাঙ্গালোর IISc একজন বিজ্ঞানী এবং তিনি NIT এলাহাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর অর্থাৎ এমটেক করেছেন। তারপর তিনি CSIR এ সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে যোগ দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি IIEST শিবপুরে। তিনি সেখানে একজন সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেন। তার গবেষণার বিস্তৃত ক্ষেত্র অত ডিটেলস আলোচনা উল্লেখ করা আমার পক্ষেই সম্ভব নয়। তিনি ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশনের উপর কাজ করেছেন, নন লিনিয়ার কন্ট্রোল সিস্টেমের উপর কাজ করেছেন ইত্যাদি। অনেক তার বিজ্ঞান জগতে তার অনেকখানি অবদান রয়েছে। তো আজ তিনি আমাদের শোনাবেন এই আধ্যাত্মিক চেতনা ও জ্বর বিজ্ঞান এর উপরে। তো আমরা তাকে সকলে অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা এখন আধ্যাত্মিক চেতনা জ্বর বিজ্ঞান আমি প্রথমেই সবাইকে আমার অসীম ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদ, প্রণাম। কারণ ইয়ং সোলজার্স অফ স্বামীজি মানে একটাই পরিবার। তো আমি যেটা আজকে টপিক হিসেবে নিয়েছি সেটা অ্যাকচুয়ালি বিজ্ঞান সেন্ট্রিক, সায়েন্টিফিক ওরিয়েন্টেশন, বাট স্পিরিচুয়ালিটিকে কিভাবে আমরা বিজ্ঞানের মাধ্যমে বুঝতে পারি। কারণ বিজ্ঞান দিয়েও খুব সহজে কিন্তু স্পিরিচুয়ালিটিকে বোঝা যায়। তাই এটা একটু অন্যরকমের হবে। আমরা জাস্ট বোঝার চেষ্টা করব যে জীব, জীবন এবং জগৎ। বিজ্ঞান মানে হলো প্রকৃতি, প্রকৃতি মানে হলো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে যে ধর্ম, বিজ্ঞান তত্ত্বের উপর দাঁড়িয়ে থাকে, মানে ল। সো বিজ্ঞান এই যে তত্ত্বের উপর দাঁড়িয়েছে যে বিজ্ঞান, তাকে আমরা বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি। এবং এই যে আমরা নিজের কে দাবি করি যে আমি, এটা কি সত্যিই আমি? মানে আমরা মানে কি, আমার ডেফিনেশন আমি কে, অ্যাকচুয়ালি আমি কে। তো এই যে বিজ্ঞান দাঁড়িয়েছে বিভিন্ন তত্ত্বের উপর, আর সেই আবার অন্যভাবে যদি বলি আমরা টাইম অ্যান্ড স্পেস, তাহলে আমরা বিভিন্ন ডাইমেনশন থেকে আজকে আধ্যাত্মিকতাকে বোঝার চেষ্টা করব, এবং অ্যাঙ্গেল অফ সায়েন্স, বিজ্ঞান। সো টাইম অ্যান্ড স্পেস, টাইম মানে কি? টাইম মানে হলো বিজ্ঞানের ভাষায় 1 মিনিট আগে, তার আগে, তার আগে, তার আগে, তারপরে কিন্তু আর কিছু, লক্ষ বছর আগে, কোটি বছর আগে, তারপর কিন্তু আর কিছু নেই, অসীম। আমরা যদি দেখি টাইমকে পরে
1 লক্ষ বছর পর, 2 লক্ষ বছর পর, কোটি বছর পর, কোটি কোটি বছর পর, তারপরে আর কিছু নেই, শূন্য, অসীম। তো আমরা এই যে ফাইনাইটের মধ্যে আবদ্ধ আছি, স্পেসেও তাই। আমরা যদি বৃহৎ জগতে যাই, ইউনিভার্স, মাল্টি ইউনিভার্স, দেন স্টার্স, গ্যালাক্সিস, দেন গ্যালাক্সিস, 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 1000 গ্যালাক্সিস, and then universe, multiple universe, then infiniteness, আর যাওয়া যাবে না, বিজ্ঞান সীমিত। সেই রকম যদি আমরা অনুজগতেও যাই, ইলেকট্রন, প্রোটন, বোসন, তারপরে আরো যদি যাওয়া যায়, তারপরে দেখা যাবে আর কিছু নেই, ইনফাইনাইটনেস, অসীম। তাহলে আমরা যদি টাইমের রেসপেক্টেও দেখি যে কোটি কোটি বছর আগে, তারপরে 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 আর কিছু খুঁজে পাওয়া যাবে না। সেই রকম কোটি কোটি বছর পর 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 তারপর আর কিছু খুঁজে পাওয়া যাবে না, ইনফাইনাইটনেস, অসীম। সেই রকম আমরা দেখলাম যে স্পেসেও তাই, যে আমরা ধরছি ব্ল্যাক হোল, তারপরে কি, তারপরে মাল্টিপল ইউনিভার্স, তারপরে আর কিছু নেই। এটা কিন্তু একমাত্র উত্তর দিতে পারে শাস্ত্র, মানে আধ্যাত্মিকতা। বিজ্ঞান কিন্তু লিমিটেড, বিজ্ঞান লিমিটেড ইন টাইম অ্যান্ড স্পেস। তো আমরা যদি প্রকৃতি মানে হলো, এই প্রকৃতি মানেই হলো আমরা যেটা দেখছি, যে জগৎকে আমরা দেখছি, সেটা প্রকৃতি, এবং প্রকৃতির মধ্যে বিভিন্ন তত্ত্ব বিভিন্নভাবে সাজানো আছে, বিভিন্ন ইকুয়েশন। আমরা যখন কিছু আবিষ্কার করি বিজ্ঞানে, তখন আমার বলা হয়েছে ল, এই সেই ল ইকুয়ালস টু mc স্কয়ার আমরা আবিষ্কার করলাম। এটা কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে আছে, এবং সেই প্রকৃতির তত্ত্বগুলোকে আমরা জানতে পারি, কিন্তু আমরা ধর্মটাকে জানতে পারি না। তাই প্রকৃতির মধ্যে আমরা যে এত কিছু আবিষ্কার করি, আমরা প্রকৃতিকে বিভিন্নভাবে জানার চেষ্টা করি, প্রকৃতির মধ্যে যে তত্ত্বগুলো আছে তাকে খোঁজার চেষ্টা করি বিভিন্ন ভাবে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে। তারপরে প্রকৃতির যে সাপোজ কেমিস্ট্রি, আমরা যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো খোঁজার চেষ্টা করি বিভিন্ন অনুপরমাণুর মধ্যে। এটা হলো আমরা প্রকৃতির মধ্যে যে তত্ত্ব আছে আর যে ক্যারেক্টারিস্টিক্স আছে, যে প্রপার্টি আছে, সেগুলোকে আমরা জানার চেষ্টা করছি। এটাই হচ্ছে বিজ্ঞান। কিন্তু বিজ্ঞান হচ্ছে লিমিটেড, কারণ হচ্ছে এটা টাইম অ্যান্ড স্পেসের রেসপেক্টে আমরা যদি দেখি, তাহলে এটা কিন্তু এক সময় মাল্টিপল ইউনিভার্স, তারপর আর কিছু নেই, ইনফাইনাইট। সেই রকম আমরা স্পেসেও তাই দেখলাম। তাহলে এরপরে কোশ্চেন হচ্ছে যে আমাদের তিনটে জিনিসকে বুঝতে হবে। এই তিনটে জিনিস বুঝতে পারলে আমার অনুভব যে সমস্ত ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আর জগৎটাকে জানা সম্ভব। জীবন এবং জগৎ। জীব মানে হচ্ছে যেখানে আমাদের প্রাণ আছে। এই যে এত ধরনের প্রাণী, এত ধরনের কীট পতঙ্গ, কোটি কোটি, সমুদ্রের ভিতরেও দেখা যায় কোটি কোটি রকমের জীবাণু আছে। এই যে কোটি কোটি রকমের জীবাণু, এগুলোর মধ্যে সবার মধ্যে প্রাণ আছে, চৈতন্য আছে। এই চৈতন্য আছে, কিন্তু চৈতন্যের মধ্যে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লেভেল আছে। কারণ হচ্ছে জড় চেতনা, যেমন আমরা যদি বলি বিজ্ঞানকে জড় চেতনা বলি। তারপরে হচ্ছে পশু চেতনা, মানে বিভিন্ন পশু বিভিন্ন রকমের চেতনার লেভেল। সবার মধ্যেই চৈতন্য আছে, কিন্তু চৈতন্যের স্তর আলাদা আলাদা। এরপরে দেখা যায় যদি পশু চেতনা থেকে আরো একটু উন্নত মানব চেতনা, যে মানব চেতনায় কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা বুঝতে পারি। একমাত্র মানব চেতনায়, মানুষের চেতনা এতটাই উন্নত যে এই চেতনা একমাত্র পারে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব অসীম সবাইকে বুঝতে পারে। এজন্য বলে মানব জীবন শ্রেষ্ঠ। আমরা যে আলোচনা করছি ইউনিভার্স, বিশ্ব, মাল্টিপল ইউনিভার্স, স্টার্স, প্ল্যানেটস, এটসেট্রা এটসেট্রা, ইলেকট্রন, প্রোটন, বোসন, এরা কি কোনো প্রাণী বুঝতে পারবে? তাদের চৈতন্যের লেভেলটা এতই কম যে তারা বুঝতে পারে না যে কিভাবে দিন হয়, কিভাবে রাত হয়, কিভাবে কত আকাশে নক্ষত্র কত আছে। তারা শুধু তাদের এই বেসিক নিডস খায়, এই বেসিক নিডস গুলো তারা পূরণ করে। একটা রাস্তাতে কোনো একটা প্রাণী আছে, সে শুধু এইটুকুই বুঝতে পারে যে তার শরীরটাকে কিভাবে ফিড করতে হবে, কিভাবে খাবার খেতে হবে, আর দু তিনটে এক্সট্রা অ্যাক্টিভিটিস, তার মধ্যে সীমাবদ্ধতা। সেই চৈতন্য একটা প্রাণীর মধ্যেও যে চৈতন্য আছে সূক্ষ্মরূপে, সেও কিন্তু এই পৃথিবীর অস্তিত্ব বুঝতে পারে না। কিন্তু মানব চেতনা এতটাই উপরের লেভেল যে মানব চেতনায় এই সবকিছু অনুভব হয়। আমরা চেতনার মধ্যেই সবকিছু অনুভব করছি। একটা লাটু মহারাজের একটা গল্প আমাকে একজন মহারাজ ব্রাজিলে বলেছিলেন, ব্রাজিলে যখন গিয়েছিলাম, যে একটা শিশির কণা আছে একটা পাতার উপর, এবং সেই শিশির কণায় বিশাল বিশ্বব্রহ্মাণ্ড প্রতিফলিত হচ্ছে। তো
বিশাল, তাহলে কি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বিশাল অস্তিত্ব আমরা বলছি, অনুজগৎ, বৃহৎ জগৎ, এটা কিন্তু আছে, এবং সেটা কোথায় কোথায় প্রতিফলিত হচ্ছে, কোথায় রিফ্লেকশন হচ্ছে? ওই শিশির বিন্দুতে। তার মানে শিশির বিন্দুটা হচ্ছে সেই আমরা, সেই চৈতন্য, যে চেতনার মধ্যে গোটা বহির জগৎ রিফ্লেক্টেড হয়। তাহলে কিন্তু আমরা সেই প্রাণ, সেই জীব। তাই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। এই জন্মে একমাত্র ঈশ্বর পাওয়া সম্ভব। ঈশ্বর পাওয়া মানে ঈশ্বরকে রিয়েলাইজেশন সম্ভব। কারণ এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে পশু চেতনায় যেটা পারে না, মানব চেতনায় কিন্তু সে পারে। মানব চেতনায় সে শরীরের ভিতরেও যত অ্যাক্টিভিটি হয়, ব্লাড সার্কুলেশন, লাংস ফাংশনিং, এই যে আমাদের শরীরের মধ্যেও তো কোটি কোটি রকমের অ্যাক্টিভিটি হচ্ছে প্রতিনিয়ত। আমরা কিন্তু সেগুলো জানতে পারি, কিন্তু কোনো প্রাণী কিন্তু পারে না। তার জন্য এই যেহেতু আমরা উন্নত হচ্ছি, জড় চেতনা, বিজ্ঞান, দেন পশু চেতনা, দেন মানব চেতনা, এরপরেই কিন্তু আসলে ব্রহ্মজ্ঞান হয়। পরম চেতনায় আমরা পরম চেতনাকে অনুভব করি এবং সেই চেতনায় আমরা মিশে যাই। তো আমরা অনেক জন্ম পেরিয়ে অনেক উন্নত হয়ে আমরা চেতনার যে সর্বোচ্চ লেভেল, সেই লেভেলে আমরা এখন বিরাজমান আছি। আমরা এখন সেই ইয়েতে বিরাজমান। তাহলে জীবন কি? জীবন হলো এই যে ধরুন আমরা কথা বলছি, খেলছি, হাসছি, আমরা সবকিছু করতে পারছি এখন, এটা হলো জীবন। এই মুহূর্তে যে অনুভবটা করছি, এই যে বেঁচে আছি, এই যে আমি যা চাইছি তাই করতে পারছি এই মুহূর্ততে, এই মুহূর্তটাই হলো জীবন। এক সেকেন্ড মধ্যে যদি আমরা মনে করুন যদি আমি যদি চলেও যাই, এই বিশাল মহামায়ার জগৎ সংসার কিন্তু আর থাকবে না। তার মানে কি এই মুহূর্তটাই হলো জীবন। তাই এই জীবনটা খুব মূল্যবান, এবং এই মুহূর্ততেই ঈশ্বরকে রিয়েলাইজেশন সম্ভব। এবং তার অসীম যে বিজ্ঞান, টাইম অ্যান্ড স্পেসের রেসপেক্টে যে অসীম যে ব্যাপারটাকে আমি বোঝাতে চাইলাম, ইনফাইনাইটনেস, সেটাকে অনুভব করা সম্ভব, কিন্তু সেটা বিজ্ঞান পারে না। বিজ্ঞান মানে টাইম অ্যান্ড স্পেস। টাইম অ্যান্ড স্পেস মানে হলো ফাইনাইটনেস, একটা গোল আস্তরণ যার মধ্যে টাইম অ্যান্ড স্পেস, এবং যেখানেই বিদ্যা অবিদ্যা, মায়া অথবা মায়ার খেলাটা চলছে, কিন্তু তার বাইরে বেরোলেই দেখা যাবে যে ইনফাইনাইটনেসকে কোনোদিন প্রকাশ করা যাবে না। সেজন্য বিজ্ঞান কোনোদিন অসীমকে প্রকাশ করতে পারে না, বিজ্ঞান সসীমকেই প্রকাশ করতে পারে। বিভিন্ন প্রকৃতির যে রূপ, গুণ, তত্ত্ব, এগুলোকে ডিসকভারি করতে পারে, তার তত্ত্বগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের টেকনোলজি আনতে পারে, কিন্তু ওই ইনফাইনাইটকে ছোঁয়ার ক্ষমতা কিন্তু বিজ্ঞানের নেই। একমাত্র পারে আধ্যাত্মিকতা, যে ইনফাইনাইটনেসকে, অসীমকে বোঝার পরে সেই অসীমের সাথে বিলীন হয়ে যায়, তার আর কোনো ওই ফাইনাইটনেস থাকে না। ফাইনাইটনেস মানে হলো টাইম অ্যান্ড স্পেস, মেটেরিয়াল। ওই মেটেরিয়াল ব্যাপারটা যখনই থাকে না, তখন সেই ইনফাইনাইটনেসের কাছে পৌঁছে যায়। তাহলে খুব সহজে বোঝা গেল যে বিজ্ঞান যে টাইম অ্যান্ড স্পেসকে আমরা বলছি, তার কিন্তু লিমিটেড। সে কিন্তু একটা স্ফেরিক্যাল স্ফিয়ারের মধ্যে সীমাবদ্ধ। প্রকৃতির বিভিন্ন রূপ, গুণ, তত্ত্ব আছে, কিন্তু তার বাইরে কোথায় আর কিছু নেই। কোটি কোটি বছর আগে, তার উপরে আর কিছু নেই, শূন্যতা, ইনফাইনাইটনেস। তো এটা বুঝতে হবে। তাহলে আমরা কিন্তু সেই অবস্থায় আছি এই মুহূর্তে, যে অবস্থাটা কিন্তু সর্বোচ্চ উচ্চ লেভেলের চৈতন্য, এবং যে চৈতন্যে আমরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে অনুভব করছি। ওই যে বললাম যে একটা শিশিরের বিন্দু, সেই শিশিরের বিন্দুতেই কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিফলিত হচ্ছে, এবং যার বিন্দুটা যত বড়, সেই বিন্দুতে তত বড়, সে তত আরো ভালো ভালো কাজ করতে পারবে, কারণ তার চৈতন্যের লেভেলটা উন্নত। এই চৈতন্যের যে জড় জগৎ, জড় চেতনা, পশু চেতনা, মানব চেতনা, এন্ড দেন পরম চেতনা, ব্রহ্ম চেতনা, এইখানে গিয়ে আর কিছু নেই। এটা কিন্তু প্রকাশ করা যাবে না, কারণ এটা এটাকে কোনোদিন প্রকাশ করা যাবে না, এটা কোনোদিন এঠো হবে না। এটার উত্তর আছে, কারণ যখন আমি তখন তুমি নাই, আর যখন তুমি তখন আমি নাই। মানে যখন এই যে আমি শরীরের মধ্য থেকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারছি আমার ভাবটাকে, এটা আমি আছি এই মুহূর্তে। আমি এখন কিন্তু আমি বলতে পারবো না যে আমি ব্রহ্মময়, কিন্তু যখন আমি ব্রহ্মময় হয়ে যাব, যখন আমি অসীমের সাথে মিশে গেলাম, তখন কিন্তু আর আমি নেই। কে এসে কাকে বলবে? সেজন্যই তাই প্রকাশ করা যায় না।
তো এই যে ডিফারেন্ট ডাইমেনশনস অফ সায়েন্স থেকে আমরা যদি স্পিরিচুয়ালিটিকে বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো যে আমাদের সায়েন্স বিজ্ঞানে কতটা লিমিটেশন আছে। এরপরে আসি যে আমরা একাকিত্ব বা এই সবগুলো কেন অনুভব করি, বা ফার্স্টে আমি আসি যে আমি কে, বা আমি কে বললে হয়তো বলা হবে যে আমার পরিচয়, যে আমি এখানে আইসিতে করছি, তারপরে আমি পড়াশোনা, এইখানে জন্ম, এগুলো হচ্ছে আমি কে এর উত্তর। বাট যদি জিজ্ঞেস করা হয় আমি কি, তাহলে কারোর কাছে উত্তর নেই। পৃথিবীর সবচেয়ে কঠিন 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হলো আমি কে। এর উত্তর বিজ্ঞান দিতে পারে না, একমাত্র দিতে পারে আধ্যাত্মিকতা। আমি কে, এই যে আমি কে, অথবা আমি যা জানি তার সব কি সঠিক, নাকি কিছু সঠিক কিছু ভুল, নাকি সব ভুল, নাকি আমরা অন্ধের মতো পথ চলেছি, এর উত্তর কিন্তু দিতে পারে কে, আমি কে। এই যে আমি কে, এটার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে প্রকৃতির বিভিন্ন রূপ, গুণ, এগুলো আমরা আলোচনা করি বিজ্ঞানের মাধ্যমে। এবারে তত্ত্বে আসে। এই যে প্রকৃতির মধ্যে আমি তত্ত্বকে বললাম যে তত্ত্ব আছে, লুকিয়ে আছে, সেই তত্ত্বটাকে আমরা খোঁজার চেষ্টা করি বিজ্ঞানের মাধ্যমে, এবং তার থেকে কিছু আমরা ভৌতিক কিছু টেকনোলজি বের করি। এরপরে ধরুন আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, ডাবের জল আর নর্দমার জল, ড্রেনের জল। তো ডাবের যে জলটা, সেই জলটা কিন্তু ড্রেনের জল থেকেই তৈরি হয়েছে, এবং ড্রেনের জলটা ফিল্টার হয়ে পড়ে ডাবের মধ্যে এসেছে, এবং সেটাও এসেছে একটা প্রাকৃতিক মানে পারপাস। সেই ডাবের ভিতরে যে জলটা থাকবে, সেই জলটার মধ্যে শ্বাস হবে, সেই শ্বাসটা সেটা তৈরি হবে। যেমন একটা বাচ্চা ছেলেকে যদি পিঠে ব্যাগ দিয়ে স্কুলে পাঠানো হয়, যেমন স্কুলে গিয়ে পরে সে খাবে, ঠিক সেই রকম প্রকৃতি, যাকে আমরা মা বলি, দুর্গা মা, সেই মা তাকে এমন ভাবে সাজিয়েছে যাতে ডাবের জলটা যখন এই মাটির নিচে পড়বে, সেই মাটির নিচে সেই যখন যতদিন না ওটা ফুটে ফেড়ে বেরোবে, ততদিন পর্যন্ত ওটা থেকেই ও জলটা নেবে, যে বীজটা আছে সেই বীজটা কিন্তু ওই জলটা থেকে নেবে। তার মানে প্রকৃতি মা কতটা বৈজ্ঞানিক, সে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে সে কতটা ভবিষ্যতের কথা ভেবে, এবং মা যেমন তার ছেলেকে স্কুলে পাঠানোর আগে জল দিয়ে পাঠায়, ঠিক সেই রকম ডাবের ভিতরে জল দিয়েছে, যাতে জলটা যখন ও যখন মাটিতে পড়ে সেটা অঙ্কুরোদ্গম হবে, ততক্ষণ পর্যন্ত ওই জন্য জলটা পায়। তাহলে এই বৈজ্ঞানিক চিন্তা ভাবনা থেকে প্রকৃতি মা কিভাবে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করে চলেছে। এবারে আসি আমরা বীজ। ধরুন একটা বীজ আছে, বিভিন্ন ধরনের বীজ আছে, এবং প্রতিটা বীজ কিন্তু তত্ত্ব আলাদা। সেই প্রতিটা বীজকে যদি আমরা কোনো একটা জায়গায় পরিস্থিতি মানে জল, মাটি, হাওয়া, এগুলো দিই, মানে পঞ্চতত্ত্বের মাধ্যমে তাকে সাজিয়ে দিই, তত্ত্বটা ওখানেই আছে বীজের মধ্যে, কিন্তু পঞ্চতত্ত্বের মাধ্যমে যদি তাকে আমরা সাপোর্ট দিই, তাহলে সেই বীজ থেকেও গাছ বেরোবে। 5টা বীজ আছে, 5টা বীজের থেকে কোনোটাতে বট গাছ হবে, কোনোটাতে হয়তো ছোট গাছ হবে। বট গাছ কেন হলো? কারণ সেই বীজের মধ্যে এমন তত্ত্ব আছে যে তত্ত্বটা শুধুমাত্র ওই বট গাছেই জন্ম দেবে। এমন কিছু কোনোদিন হয় না যে বিভিন্ন ধরনের প্রকৃতিতে বিভিন্ন কোটি কোটি রকমের গাছ আছে এবং সেই গাছের বীজের থেকে বিভিন্ন রকমের গাছ হয়ে যায়, এরকম হয় না। এতটাই সায়েন্টিফিক, এতটাই বৈজ্ঞানিক যে ঠিক ওই বীজটা থেকে ওই বটের গাছেই হবে। তার মানে একটা বীজের মধ্যে আছেটা কি? একটা বীজ, এত ক্ষুদ্র একটা বীজ, তার মধ্যে কিন্তু সব কিছু লেখা আছে, যে এই বড় গাছ হবে, এত ফল ফুল দেবে, বিশাল বৃক্ষ হবে, শুধুমাত্র ওই একটা ক্ষুদ্র বীজ। এটা কিন্তু বিজ্ঞান পারে না এটা বুঝতে, যে ওই এতটুকু জিনিসের মধ্যে এত বিশাল কিছু কিভাবে দেওয়া আছে, মানে কিভাবে ইম্পোজ করা আছে, ওটার মধ্যে কিভাবে লেখা আছে যে ওটাই গাছ হবে, ওই গাছটাই হবে, আর অন্য কোনো ভাবে হতে পারবে না। ওই বীজের মধ্যে তাহলে কি আছে, কি সফটওয়্যার ঢোকানো আছে ওটার মধ্যে, এইগুলো কিন্তু উত্তর বিজ্ঞানের নেই। বিজ্ঞান অত্যন্ত লিমিটেড, এগুলোর উত্তর দিতে পারে আমাদের আধ্যাত্মিকতা। তাহলে ধরুন এটা হলো। এবার আসি, আমি যদি প্রকৃতির মধ্যে আমরা জানিটা কি, মানে আমরা সবাইকে বলি যে আমরা অনেক কিছু জানি, আমাদের অনেক এডুকেশন, অনেক কিছু আছে, অনেক জ্ঞান, কিন্তু আমরা কি সত্যি কিছু জানি? একটা জলের বিন্দু হাতে নিয়ে পড়ে কি আমরা বলতে পারবো এটা কি? H2O তো উত্তর নয়। আমরা একটা জলের বিন্দু একটা হাতে নিয়ে আমরা বলতে পারি না
বিজ্ঞান পারে না বলতে যে ওটাকে আসলে কি, আসলে কি, এটা কি কি মানে এটা কি ধরনের কি জিনিসটা কি, এটা কিন্তু আমাদের কাছে কারোর কাছে উত্তর নেই। কিন্তু আমরা যে উত্তরগুলো জানি ওগুলো শেখানো, হ্যাঁ, পরিচয়, শিক্ষা, মেইন স্ট্রিম শিক্ষা, দেন এডুকেশন, পরিবার, এগুলো হচ্ছে, এগুলো ভৌতিক, এগুলোর মধ্যে তত্ত্ব নেই। কিন্তু আমরা বলতে পারি না যে একটা জলের বিন্দু কি, আমরা এখনো বলতে পারি না যে একটা বোসন পার্টিকেল সেটা আসলে কি। একটা বোসন পার্টিকেল কি 10,000 সায়েন্টিস্ট লাগে সান ইয়েতে টু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, এটা আসলে কি বুঝতে পারে না। তাহলে যখন আমরা একটা বোসন পার্টিকেলও বুঝতে পারি না, তখন আমরা কি সত্যি নিজেকে চিনি? আমরা কি জানি যে আমরা আমরা কে আর কেন, কেন কি বা কেন, এগুলোর উত্তর আমাদের কাছে নেই। আমরা জানি না, আমরা তো মন নই, আমরা শরীরও নই, কারণ শরীরটাও পরিবর্তনশীল, প্রতি মুহূর্তেই শরীরটা চেঞ্জ হচ্ছে। ইভেন আমরা শরীরের ভিতরেও কিছু জানি না। আমাদের শরীরেও যদি দেখা হয় সায়েন্টিফিক পার্সপেক্টিভে, যে আমাদের শরীরের ভিতরে কোটি কোটি ব্যাকটেরিয়া ভাইরাস আছে, আমরা সেগুলো জানি না। আমাদের শরীরে প্রতিদিন লক্ষ লক্ষ অ্যাক্টিভিটিস হচ্ছে, আমরা সেগুলো জানি না। আমরা কিন্তু পথ চলেছি কিন্তু অন্ধের মতো, আমরা নিজের শরীরেও কিছু জানি না। কারণ এটা আমি নই। যদি আমি হতাম এটা, তাহলে আমি সম্পূর্ণরূপে এটাকে জানতাম। যখন আমরা কোনো জিনিসকে সম্পূর্ণরূপে জানতে পারি, সেটার আমি দাবি করতে পারি যে আমি। কিন্তু যখন আমি 99%ই জানি না, তখন এটা আমি নই। এই শরীর পরিবর্তনশীল, এই শরীরের কোটি কোটি ক্রিয়া আমি জানি না, এই শরীরে কি হয় কিছু জানি না, কিন্তু অন্ধের মতো প্রতিদিন খাই আমরা, জাস্ট মানে একটা অভ্যেস বশত আমরা করি, কিন্তু আসলে আমরা জানি না, ভিতরেও কিছু জানি না, কিভাবে ব্লাড ফ্লো হচ্ছে, কত রকমের অ্যাক্টিভিটি হচ্ছে, কিভাবে ইমিউনিটি সিস্টেম ক্রিয়েট হচ্ছে, এগুলো আমরা 99.99%ই জানি না। তাই এটা আমরা দাবি করতে পারি না। মন কি, মনও আমরা জানি না, কারণ কখনো মন কি রকম স্টেজে থাকে, কি রকম ভাবে থাকে, এগুলো আমরা জানি না। এবং মনও পরিবর্তনশীল, যে শৈশবে যে আমরা ছিলাম এখন আর নেই, ভবিষ্যতেও সংস্কার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে মনকেও আমরা দাবি করতে পারি না যে আমি। আর আমার যে পরিচয় বা এসবগুলো যেগুলো আমরা বলি, এগুলো শেখানো হয়েছে, তাহলে এগুলোও নয়। তাহলে আমিটা কে? এরপরে উত্তর আসবে যে আমি কে। তাহলে এটা আমি লাস্টের দিকে এটা খোঁজার চেষ্টা করবো কনক্লুশনে, যে আমিটা কে। এবার প্রকৃতির মধ্যে আমরা যদি দেখি, শরীরের মধ্যে যদি আমরা দেখি, যে আমাদের শরীরে যা আছে, একটা বিদেশে ধরুন আমেরিকা, জাপান, জার্মানি, যে কোনো দেশে যে কোনো মানুষের মধ্যে সেগুলোই আছে, 99.99% সেম। শুধুমাত্র ওই চামড়াটা একটু আলাদা। এটার জন্য আমরা কিন্তু কাউকে বলি আমেরিকান, কাউকে বলি ইন্ডিয়ান, কাউকে বলি বিভিন্ন রকম ভাবে বলি, অথচ কিন্তু সব এক। প্রকৃতি কতটা বৈজ্ঞানিক সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। যে ধরুন আমাদের যে 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে আমার শরীরে, যে আমেরিকায় বসে আছে এখন তারও শরীরে তাই টেম্পারেচার। গোটা পৃথিবীতে যে যেখানে বসে আছে এখন তার শরীরে 98.4 টেম্পারেচার। আবার আরেকটু বেটার ভাবে যদি বলি, ধরুন আমাদের পৃথিবীতে 3:1 রেশিওতে ওয়াটার আছে, সমুদ্র আর স্থলভাগ। আমাদের শরীরেও কিন্তু সেই রেশিও মেনটেন হচ্ছে। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার ভিতরে কিন্তু সেম মেনটেন হচ্ছে। কতটা প্রকৃতি বৈজ্ঞানিক। এবার ধরুন বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম ভাবে পৃথিবীকে অনুভব করে, তার আমি প্রমাণ দিচ্ছি। ধরুন আমরা যেভাবে এই মুহূর্তে পৃথিবীকে অনুভব করছি, একটা প্রাণী কিন্তু সেভাবে অনুভব করে না। এর একটা সায়েন্টিফিক এক্সাম্পল, আমরা 20 হার্টজ টু 20 কিলোহার্টজ পর্যন্ত অডিবল রেঞ্জ আমরা শুনতে পাই, কিন্তু প্রতিটা প্রাণীর অডিবল রেঞ্জ আলাদা আলাদা। আমরা যে ভিজিবিলিটি দেখতে পাই, সেই ভিজিবিলিটি রেঞ্জ কিন্তু প্রতিটা প্রাণীর আলাদা আলাদা। আমরা যেভাবে স্পর্শ করে যে অনুভূতি পাই, প্রতিটা প্রাণীর আলাদা আলাদা। আমরা যেভাবে এই যে পঞ্চেন্দ্রিয়ের যে অনুভূতিগুলো, এগুলো প্রতিটা প্রাণীর আলাদা আলাদা। আমরা যেভাবে যে টেস্টটা পাই কোনো খাবারে, সেই টেস্ট কিন্তু প্রতিটা প্রাণীর আলাদা আলাদা।
এবার ধরুন আমি আসি মানুষ আমাদের মধ্যেও যে এটা সায়েন্স বিজ্ঞান প্রুভ করতে পারেনি যে প্রতিটা মানুষ কি সেম ভাবে পৃথিবীটাকে অনুভব করছে নাকি অন্যভাবে অনুভব করছে, নাকি যার চৈতন্যের লেভেল যতটা সে সেভাবে অনুভব করছে। আমরা এটার উত্তরও আছে, এটার উত্তর হচ্ছে প্রতিটা মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পার্সপেক্টিভে পারসেপশন থেকে অনুভব করছে এই পৃথিবীকে বিভিন্ন রকম ভাবে। কারোর কাছে যেটা আমার কাছে আমি যেভাবে অনুভব করছি জগৎকে, প্রতিটা মানুষ আলাদা আলাদা ভাবে জগৎটাকে অনুভব করছে। যার চৈতন্য যেরকম স্টেজে আছে সে সেরকম ভাবেই এই বহির জগৎকে অনুভব করতে সক্ষম হচ্ছে। আর যাদের এর চেতনা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় তারা অসীমকে অনুভব করে, তারা সবকিছুর মধ্যে অসীমকেই খুঁজে পায়। তো এইভাবে বিজ্ঞানকে আমরা প্রকৃতির মাধ্যমে দেখতে পাই, এবং আধ্যাত্মিকতা এমন একটা জিনিস যা বিজ্ঞানকেও বিকশিত করে, অথবা বলতে পারি মনকে বিকশিত করে। কারণ বিজ্ঞানের আবিষ্কার হয় মন দিয়ে, বিভিন্ন ধরনের ডাউট। ওকে, আমাদের তত্ত্ব আমরা যখন ইকুয়েশন বের করি তখন ডাউট করি, আমরা এটা কি এটা জানার চেষ্টা করি। এই যে ডাউট, এটা কিন্তু মন করে, এবং সেখান থেকে আমরা মনের বিকাশ করি এবং কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করি। এবার ধরুন আমি কে, এটার উত্তর যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো ভালো, তাহলে চরম আনন্দ, পরম আনন্দ। আর যদি না পাওয়া যায় তাহলে কি হয়? তো আমরা যদি দেখি বিদেশের বিভিন্ন ডেভেলপড কান্ট্রিগুলোতে, ডেভেলপডের ডেফিনেশন এখানে বলা হয় যাদের বেশি ম্যাটেরিয়ালিস্টিক প্রাকৃতিক সম্পদ যাদের বেশি আছে, প্রকৃতির সম্পদ যেগুলো বেশি অ্যাকোয়ার করেছে, ম্যানিফেস্ট করেছে, তাদেরকে বলা হয় যে তারা ধনী। অ্যাকচুয়ালি আসলে তা না, কিন্তু আমরা যদি দেখি তাহলে তারা তারা আমি কে এটা খোঁজার উত্তর তারা পায় কিনা। বিদেশে এখন বিজ্ঞান এখন নিউজ আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্সে, যে সবচেয়ে বেশি একাকিত্ব হচ্ছে সেই সব দেশগুলো যেগুলো বেশি ধনী, যেগুলোর বেশি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আছে, ম্যাটেরিয়াল প্রপার্টি আছে। কারণ কি? কারণ হচ্ছে আমি কে এর উত্তর তারা জানেন না। আমি কে এর উত্তর যখন খুঁজে পায় না, আমি কে যখন খুঁজে পায় না, তখন খুব অসহায় লাগে তাদের সবকিছু থেকেও তারা মনে করে নিজেকে খুব নিঃস্ব, অসহায়, দরিদ্র এরকম মনে করে। কারণ সে নিজে ভিতরে আমিকে খুঁজে পাচ্ছে না যখন, তখন সে একটা আনস্টেবিলিটিতে চলে যায়, আর তখন সে অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে এই আমি, স্পিরিচুয়ালিটি। প্রতিটা মানুষের মধ্যেই কম বেশি করে স্পিরিচুয়ালিটি আমাদের দেশে আছে। তার জন্যই আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড না থাকলেও মানুষ অনেক হ্যাপি থাকে, শান্তিতে থাকে, আনস্টেবিলিটি হয় না। তারা অতটা অসহায় মনে করে না যতটা বিদেশি মানুষ মনে করে। তাই এই যে আমিকে এর উত্তর যত বেশি পাওয়া যাবে তত আমরা অসীমের দিকে যাচ্ছি, অথবা আমরা শান্তি বা হতাশাগ্রস্ত যে সমাজটা আছে সেটা থেকে বেরিয়ে আমরা একটা আলোর দিকে পৌঁছতে চলেছি। তো এই যখন হতাশাগ্রস্ত, আর এই আমিকে খুঁজে না পাওয়ার অভিশাপ হচ্ছে অ্যাডিকশন, নেশা। সেই মানুষই বেশি নেশা করে যে বেশি একা বা আমিকে খুঁজে পায় না, সে তখন হতাশায় ডুবে যায়, তখন নেশাগ্রস্ত এক সমাজ উপহার হয়, শান্তির জন্য হাহাকার হয়, এগুলো ডেভেলপ কান্ট্রিতে হয়। তো এই আমিকে এর উত্তর আমাদের জানা খুব দরকার। এই আমিকে জানা যায়, আমি কি বলে গিয়েছেন যে আমাদের যোগগুলোর মাধ্যমে, বিভিন্ন যোগের মাধ্যমে, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, এগুলোর মাধ্যমে আমিকে জানা যায়। তাহলে আমিকে জানতে গেলে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। যেহেতু আমরা শরীর নই, মন নই, বুদ্ধিও নই, তাহলে আমির অবস্থাটা এই মুহূর্তে কি সেটা যদি ভিতরে ঢোকা যায় তখন দেখা যাবে যে সেই আমি নিরাকার চৈতন্য, সেই চৈতন্য যে অসীমকে নিয়ে একটু আগে বললাম যে বিশাল ইউনিভার্স ক্রস করে গিয়ে আর কিছু থাকবে না, অসীম হয়ে যাবে।
টাইমের রেসপেক্টও কোটি কোটি বছর আগে যা গিয়ে পরে আর কিছু পাওয়া যাবে না, সেই অসীম কিন্তু এই আমির ভিতরেই বিদ্যমান, এবং সেই আমিতেই কিন্তু এত বিশাল বিশ্বব্রহ্মাণ্ড প্রতিফলিত হচ্ছে। সেই ছোট্ট শিশির বিন্দুর মধ্যে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড প্রতিফলিত হচ্ছে। কিন্তু আমরা এখন কি চাই? যে বাইরে বাইরে প্রতিষ্ঠা, পদ, মর্যাদা, জ্ঞান, নাম, যশ, ধন, সম্পত্তি, এটসেট্রা এটসেট্রা। তাহলে এইগুলো কি আমিকে খুঁজে দেয় না, এটা আমি থেকে দূরে নিয়ে যায়। কারণ এটা বাইরে চলে এসেছি, আমি বাইরে বেরোলে কিন্তু এইগুলোই হবে। কিন্তু যদি ভিতরে চাওয়া যায় তবেই কিন্তু আমিকে খুঁজে পাওয়া যাবে। তাই আর যখন আমিকে খুঁজতে গিয়ে বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি, তখনই কিন্তু মায়া, এখানেই কিন্তু বিদ্যার খেলা, যে এই বিশাল আয়োজন নিজেকে ভুলে থাকার জন্য, নিজেকে ভুলিয়ে দেওয়ার জন্য। তো এটা বেহুশের অবস্থা, বা বলা হয় যে এটা সেটাই। তো এই যে এই জগতে যে জ্ঞানী মানুষ কারা, এটা আমরা সায়েন্টিফিক আলোচনা তো দেখেছি। বড় বড় যখন বিজ্ঞানী হয় তখন তারা নত হয়ে যায়, বিনম্র হয়ে যায়, তাদের মধ্যে ডাউন টু আর্থ হয়ে যায়। এটার কারণ হচ্ছে যে যত জ্ঞানের জগতে প্রবেশ করে, সে তত জ্ঞানের আপ্রাণ খোঁজ করতে করতে জানতে পারে এর গভীরতাটা। এই যে বিশাল সমুদ্র, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই আমাদের জানা নেই, আমরা যে কিছুই জানি না, আমরা নিজের আমিকেও জানি না, এগুলো কিন্তু বিজ্ঞানের মাধ্যমেও হয়। বিজ্ঞানীরাও এই জিনিসটা বুঝতে পারে যে আমরা যা জানি সব ভুল, আমরা যা জানি সব মায়া, এবং সব কিছুর মধ্যে কোথাও সত্য নেই, সত্য আছে শুধু আমির মধ্যে। আর এই বিশাল সমুদ্রে যখন আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্নভাবে ডুব মারি, বিভিন্ন থিওরি, বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে, তখন বোঝা যায় যে এটা বিশাল গভীর, এই বিশাল গভীর, এর গভীরতা ইনফাইনাইট, অসীম, বিশাল। তো এই যে তখন এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যখন কোনো একজন বিজ্ঞানী এই যে অবস্থায় পৌঁছে যায়, তখন সে বুঝতে পারে যে সত্যি আমরা কিছু জানি না। একটা বোসন পার্টিকেল যেটা ক্ষুদ্রতম, সেটার জন্য 10,000 সায়েন্টিস্ট লাগে সেটাকে বোঝার জন্য। তাহলে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, আমাদের যে এই পুঁথিগত বিদ্যা বলা হয় যে ডিগ্রি আছে, এগুলো তাহলে কত ক্ষুদ্র। যখন 10,000 সায়েন্টিস্টই পারছে না একটা ছোট্ট বোসন পার্টিকেলকে বুঝতে, তখন আমরা কি করে নিজেকে দাবি করতে পারি যে আমরা কিছু জানি? আমরা কি করে দাবি করতে জানি যে আমরা একটা জলের কণাকেও ভালো মানে পারসেপটিভ ভিউ থেকে আমরা বলতে পারি এটা আমরা জানি? আমরা জানি না। তো এই যখন এই জিনিসটা হয় বিজ্ঞানীদের মধ্যে, তখন তাদের জ্ঞান হারিয়ে ফেলে, তারা পথিক, তখন তারা অ্যাকচুয়ালি জ্ঞানের খোঁজেই বেরিয়েছে, কিন্তু পথ হারা হয়ে পথিকের জ্ঞান, তখন সে শান্ত হয়, তখন তার মধ্যে ধৈর্য আসে সম্পূর্ণ, আর তখনই হয় জ্ঞান সম্পূর্ণ। জ্ঞান মানে এটা নয় যে আমরা কিছু জানি, জ্ঞান মানে এটা যখন সে বুঝে যায় যে এই বিশাল গভীরতা, বিশালত্ব, তখন সেটাই হলো সত্য জ্ঞান, সেটাই হলো পরম জ্ঞান। এবং এই বিশাল জ্ঞানকে অনুভব করে যখন কোনো মানুষ, তখন সে শান্ত হয়ে যায়, তখন তার আর কিছু বলার থাকে না। কারণ এটা এত বিশাল, এত কঠিন, কোনো তত্ত্বের মধ্যে, কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মধ্যে, কোনো থিওরির মধ্যে এত বিশাল যে গভীরতা আছে যে লাস্টে গিয়ে একটা জায়গাতেই পৌঁছে যায়, সেটা হলো অসীম। এবং সেইটা যখন হয় তখন সেটা সে প্রকাশও করতে পারে না, কারণ প্রকাশ করা যাবে না। এটা ওই অসীমকে কোনোদিন প্রকাশ করা যায় না, অসীম সম্পূর্ণ রূপে প্রকাশে ব্যর্থ। সেজন্যই শাস্ত্রে বলা হয় যে আমরা ব্রহ্মকে ছুটা করতে পারবো না, কারণ ওকে বলা যাবে না, কিভাবে আমি অসীমকে প্রকাশ করব। তো যাই হোক, এইভাবে আমরা যখন আমাদের ভিতরে কিন্তু আমাদের ভিতরেও কিন্তু সব আছে। সেই যে শিশির বিন্দুটা, যে শিশির বিন্দুতে আমরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে অনুভব করছি, তার মানে আমরা ক্ষুদ্র নই, আমাদের ভিতর সেই পোটেনশিয়াল আছে। আমাদের সেই বিন্দু, মহাসমুদ্রেরই এক বিন্দু, সেই বিশাল যে ইনফাইনাইটনেসকে আমি বলছি, সেই অসীমের যে বিন্দু, সেই বিন্দুই এখানে আছে। তাহলে আমাদের ভিতর সব আছে,
আমরা কিন্তু আমরা আমরা কিন্তু পরম জ্ঞানী, ব্রহ্ম জ্ঞানী। আমরা কিন্তু সেই জ্ঞানকেই গ্রহণ করি যেটা আমাদের ভিতরে অলরেডি আছে। আমরা কিন্তু সেটাকে গ্রহণ করি না যেটা যেটা আমাদের 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 ভিতরে সবকিছু আছে। কারণ আমরা ভেরিফাই করি কোনো কিছু, যখন কোনো কেউ কাউকে কিছু কথা বলে তখন কি সে নিজের কাছে ভেরিফাই করে। সে নিজের কাছে ভেরিফাই করার মানে সে নিজের ভিতরে যে পরম জ্ঞানী বসে আছে তার কাছে ভেরিফাই করে যেটা ঠিক বলছে কি ঠিক বলছে না। তো সেই জ্ঞান সবার ভিতরেই আছে। আমরা কিন্তু সেই বিন্দু, মহাসমুদ্রের যে বিন্দু অসীমের কাছে পৌঁছে যেতে পারে এবং অসীমকে অনুভব করতে পারে, মানব চেতনা কতটা শ্রেষ্ঠ চেতনা, এটা ঠিক এটাই তার বেস্ট এক্সাম্পল, যেটা কোনো পশু চেতনা পারে না। কিন্তু আমাদের দরকার শুধু একটা হোস, মানে হোস মানে চেতনা, মানে আমরা এই যে হোসটা এলো এটার মধ্যেই আমরা বুঝতে পারি। যাই হোক, একটা ধরুন আমাদের ভিতর কেন সবকিছু আছে তার প্রমাণ, যেমন তিলের মধ্যে তেল থাকে বা ফুলের মধ্যে সুগন্ধ থাকে, আমাদের মধ্যেও যে সেই জল বিন্দু আছে সেই বিন্দুর ভিতর মধ্যেই কিন্তু সেই ইনফাইনাইটনেস, সেই অসীম, টাইম এন্ড স্পেস বিজ্ঞানের ভাষায় তারপরে অসীম, এবং সেই অসীম কিন্তু আমাদের শরীরে বিদ্যমান। তাই এই শরীর কিন্তু ঈশ্বরের বাস, ঈশ্বরেরই একটা মন্দির। এবং সেই শুধুমাত্র মন যদি না থাকে, মন মানেই হলো পরিচয়, পরিচয় মানেই হলো পুঁথিগত বা বিভিন্ন ধরনের আমাদের বিদ্যা যেগুলো আমরা অর্জন করেছি বহির্জগতে, সেগুলো সব নিয়ে মন সংস্কার। সেই সংস্কার বাদ দিলে কিন্তু এটা আর কিছু থাকে না, সেই অসীম চৈতন্য। এবং সেই অসীম চৈতন্যের মধ্যে পরম আনন্দ, এবং পরম আনন্দের মধ্যে পরম তৃপ্তি, অবশ্যই অবশ্যই এর সাথে মুক্তি। তাহলে বিজ্ঞান মাধ্যমে আমরা কি বুঝতে পারি? বিজ্ঞান মানে বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রকৃতির যে রূপ গুণ আছে সেগুলোকে আমরা বুঝতে পারি। এই যে পৃথিবীতে এত আমরা যদি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড দেখি, পৃথিবীতে এত গাছপালা, কোটি 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 রকমের উদ্ভিদ, কোটি কোটি রকমের প্রাণী, কোটি কোটি রকমের জলের নিচে প্রাণী, জলের উপরে প্রাণী, আকাশে প্রাণী, সব জায়গায় মানে এই যে যেভাবে সৃষ্টি তৈরি করা হয়েছে সব জায়গাতে কিন্তু আমরা প্রাণ দেখতে পাচ্ছি। সমুদ্রের নিচে প্রাণ, সমুদ্রের উপরে প্রাণ, মাটিতে প্রাণ, সব জায়গায় প্রাণ। এইভাবে কোটি 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 কিন্তু আমরা প্রাণী দেখতে পাচ্ছি। কিন্তু যদি তত্ত্বকে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন প্রতিটি প্রাণীর ভিতরে 99.99% সেম। তাদের মধ্যেও সেই হার্ট আছে, তাদের মধ্যেও সেই লাংস আছে, তাদের মধ্যেও সেই ইয়ে আছে, সবকিছু সেম, কিন্তু একটু আলাদা। 95% ±5% আলাদা, বাট ম্যাক্সিমাম পার্সেন্টেজটাই কিন্তু সেম। তার জন্য এই যে জীব, জীবন এবং জগৎ, তাহলে জীবের কিন্তু সম্পূর্ণরূপে জীব কিন্তু সবার জন্যই সমান যেভাবে দেওয়া হয়েছে। জীবনটা হলো যে আমরা যেভাবে অনুভব করতে পারছি সেইটা জীবন। এটা কিন্তু প্রত্যেকের আলাদা, বিভিন্ন রকমের জীবনে বিভিন্ন রকমের পার্সপেক্টিভ থাকে। কেউ হয়তো যেমন আমি এই মুহূর্তে সায়েন্টিফিক পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি, কেউ হয়তো কোনো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি, কেউ হয়তো জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ, কেউ হয়তো ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছি। এইভাবে বিভিন্ন ভাবে আমরা প্রকৃতিকে অনুভব করতে পারি, এবং প্রত্যেকের চেতনার লেভেল আলাদা আলাদা। যে লেভেলে আছে সেই লেভেলেই সে জগৎকে অনুভব করে। এবং সর্বোচ্চ লেভেল যেখানে আর কিছু থাকে না, অসীম, নিরাকার অসীম, সেটা সর্বোচ্চ লেভেল। সেই লেভেলে পৌঁছলে আর প্রকাশ করা যায় না। সেটা হলো এক ধরনের, যেরকম বিজ্ঞান শব্দ, আকার এগুলোকে বর্ণনা করতে পারে, আমরা বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন অডিবেল রেঞ্জ বুঝতে পারি, বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন আকার, তত্ত্ব এগুলো বুঝতে পারি, কিন্তু নিঃশব্দ, নিরাকার বা অসীম এগুলোকে বর্ণনা করা যায় না, কারণ এগুলোকে ভাঙা যায় না। বিজ্ঞান মানে হলো কোনো একটা জিনিসকে ভেঙে তাকে বিশ্লেষণ করা। প্রথমে অ্যানালিসিস, প্রথমে ওটাকে ভেঙে তারপরে অ্যানালিসিস, সেটাকে হলো বিজ্ঞান। বিজ্ঞান মানেই হচ্ছে প্রথমে ওটাকে ভাঙতে হবে, ভাঙার পরে জানতে হবে। কিন্তু যখন সেটা নিরাকার অসীম, তাকে তার ভাঙা যাবে না, সেইভাবে তাকে বর্ণনা করা যাবে না। সে চির সচ্চিদানন্দ, পরমানন্দ। তো এইভাবে
বিজ্ঞানকে যতটা আমরা সহজে বুঝতে পারি সেইভাবে আমরা অস্তিত্বকে অত সহজে বুঝতে পারি না। এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে যেগুলো আমি বলছি, এগুলো কিন্তু খুব কম মানুষের উপলব্ধি হয়, কারণ সেই জায়গায় না পৌঁছলে বোঝা অসম্ভব। এত কিছু থাকা সত্ত্বেও আমরা কিছু জানি না। যদি আমরা দেখি টেসলা অথবা নিকোলা টেসলা বলেছিলেন এই কথাটা, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, কনসিডার ইট ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। যদি এই পৃথিবীকে বুঝতে হয় তাহলে বুঝতে হবে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন। আমরা কতটুকু জানি, এই যে আমাদের ভিতরেও এই মুহূর্তে কোটি কোটি সিগন্যাল কয়েক আলোকবর্ষ দূর থেকে এসে আমাদের শরীর ভেদ করে চলে গেল আমরা এই মুহূর্তে, অথচ আমরা জানি না। কারণ সেই কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে কোন একটা রে, আইআর, কিউআর, আলফা, গামা, লক্ষ লক্ষ রকমের রেজ আছে, যেগুলো কোটি কোটি আলোকবর্ষ দূরে, কোটি কোটি আলোকবর্ষ টাইম থেকে স্টার্ট হয়েছে, আজ এই মুহূর্তে এসে হয়তো আমাকে ভেদ করে চলে গেল, আমরা জানি না। তো এইরকম আমাদের যদি চোখের সামনে দেখা যায় যে কোটি কোটি সিগন্যাল ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি সিগন্যাল, আমরা জানি না তার এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি লেভেল আমরা জানি না। আমাদের শরীরেরও একটা রিজনেট ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিতে আমরা ভাইব্রেট করি। ভাইব্রেশন আছে প্রতিটা ম্যাটেরিয়াল বডির, প্রতিটা ম্যাটেরিয়াল জিনিসের মধ্যে একটা রিজনেট ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা ভাইব্রেট করছি। কোয়ান্টাম ফিজিক্স এখান থেকে এসেছে, সেগুলো কিন্তু আমরা জানি না। তা আমরা যেটা জানি সেগুলো কিন্তু ভুল, আমরা কিন্তু অন্ধের মতোই পথ চলেছি। আমরা অনেকটা পশুর মানে চেতনায় যেভাবে হয় ঠিক সেই রকম ভাবে পশু একটু বেটার কন্ডিশন আমরা চলেছি, বাট এগুলোর অনেক 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 উপরে ওঠে, এগুলো দেখা যায়, যেটা একমাত্র মানব চেতনা বুঝতে পারে। তাহলে এটা যদি হয় বিজ্ঞানের ভাষায়, যেটা যদি আমি দেখি, তাহলে আমরা বিবর্তনের মাধ্যমে বিবর্তিত হয়েছি। যে আমাদের শরীর যেটা বিবর্তিত হয়েছে, এটা লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে। আমাদের শরীরও এক সময় আমরা যদি দেখি বিজ্ঞানের ভাষায় ওই ল্যাজের টাইপের ছিল, বাট এখন আর নেই, বিবর্তিত হয়েছে, উন্নত হয়েছে। সেরকম মনও কিন্তু আমাদের লক্ষ লক্ষ বছর ধরে সংস্কার যেটা বলছি বিবর্তিত হয়েছে। আজ আমরা উন্নত মনস্ক, আমাদের সংস্কার উন্নত, আমরা আজ অসীমকে বুঝতে পারি, সসীমকে বুঝতে পারি, আমরা আজ তাকে নিয়ে আলোচনা করতে পারি, তার ভৌতিক ধর্ম, তত্ত্ব, গুণ, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করতে পারি এবং সেগুলোকে ইউজ করতে পারি। তাই আমরা আজ উন্নত হয়েছি, আজ মানব চেতনারও আমরা শ্রেষ্ঠ স্টেজে আছি এবং এটা ক্রমাগত আমাদের সংস্কার উন্নত হয়ে চলেছে। তো এই জন্য আমরা আমাদের মধ্যে করুণা আছে, দয়া আছে, মায়া আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানার ক্ষমতা আছে, অসীমকে বোঝার ক্ষমতা আছে। ইভেন একটা পশু চেতনা যেটা পারে না, যেগুলো ম্যাক্সিমাম জিনিসই তারা পারে না, সেগুলো আমরা কিন্তু সব পারি। এই যে করুণা, মায়া, দয়া, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানার ক্ষমতা, এগুলোও কি প্রতিটা প্রাণীর আলাদা আলাদা। তাদের ভিতরেও হয়তো কেউ হিংস্র, সিংহ হিংস্র, বাঘ হিংস্র, আবার গরু শান্ত। তাহলে কি এই যে করুণা, মায়া, দয়া, এগুলো কিন্তু প্রতিটা মানুষের আলাদা, কারণ চৈতন্যের লেভেলটা আলাদা। যার চৈতন্যের লেভেল উন্নত, সে উন্নত, ধরুন একটা গরু মানে সে হয়তো একটা সিংহের চেয়ে চেতনার লেভেল উন্নত। তো এইভাবে সে উন্নততর চেতনা থেকে 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 লাস্টে মানব চেতনা। এবং প্রতিটা জীবের মধ্যেই কিন্তু আমরা যদি দেখি যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চতত্ত্ব, এগুলো কিন্তু প্রতিটা জীবের মধ্যেই সমপরিমাণে বিদ্যমান, ডিফারেন্ট লেভেলে। তাদের মধ্যে এই যে পারমুটেশন কম্বিনেশনে তাদের মধ্যে অ্যামাউন্ট গুলো আলাদা আলাদা হওয়ার জন্য তাদের চৈতন্যের লেভেলটাও আলাদা আলাদা। কিন্তু আছে কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, একটা ধরুন চিটি মানে ছোট মৌচাক, মাছি অথবা এগুলোর মধ্যে সবার মধ্যেই এগুলো আছে। তো এগুলো থেকে বেরিয়ে যাওয়া যায় না, কারণ এগুলো দিয়েই এই শরীর তৈরি আছে এবং এই শরীরের মধ্যে সেগুলো থাকলে তবেই শরীর চলবে।
আর এগুলো না থাকলে কিন্তু ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, প্রকৃতি যাকে আমি এতক্ষণ বললাম প্রকৃতি বা বৈজ্ঞানিক, এবং তার দ্বারা এই শরীর তৈরি করা সম্ভব হবে না যদি এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এই পঞ্চরিপু না থাকে। আর কিন্তু মন এইগুলোকে কিন্তু ধারণ করে থাকে। এভাবেই কিন্তু আমরা সংস্কারকে এগিয়ে নিয়ে যাই এবং লাস্টে গিয়ে আমরা ত্রিগুণাতীত মানে রজসত্ব তম যেগুলোর মধ্যে আমরা কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহকে বলছি, এটা থেকে আমরা নিস্তার পাই। আর সেই ত্রিগুণাতীত হওয়ার পরে এই যে পঞ্চরিপু থাকে না, তার মানে মন থাকে না, এবং মন না থাকলে যেটা হয়, এই চৈতন্য আর অসীম চৈতন্য কিন্তু সেম, কারণ সেই অসীম এই সসীম দুটোই সে এক, জাস্ট একটা ব্যারিয়ার হচ্ছে মন। একটা এক্সাম্পল আমি প্রায় দিই, সেটা হচ্ছে বেলুন। বেলুনের ভিতরের বাতাস আর বাইরের বাতাস দুটোই এক, কিন্তু ওই বেলুনের লেয়ার মন রূপী, সেটার জন্যই কিন্তু সেই আলাদা, তার পরিচয় আছে বেলুনের। অথচ যদি বেলুনের লেয়ারটা ভেঙে যায় কোনো কারণে, সেই অসীম আর সেই ভিতরের সসীম বাতাস চৈতন্য দুটোই এক, মিশে যায়, আর সে প্রকাশ করতে পারবে না যে ব্রহ্ম কি। কারণ ওই যে নুন সমুদ্রে গিয়ে খুঁজতে গেল, তারপরে তো আর সে পেল না, সে তো মিশে গেল, আর কি এসে কে কাকে বলবে? সেইরকম বেলুনের ভিতরের বাতাস যখন বাইরে মিশে যায়, সে তখন এসে প্রকাশ করতে পারবে না যে ব্রহ্ম আসলে কি, অসীম আর সসীম। তো এইভাবে আমরা দেখি। তো আমি যেহেতু প্রকৃতি নিয়েই বেশি বলছি, সেহেতু প্রতিটা প্রাণীর চেতনা লেভেল আলাদা আলাদা, আর সেই জন্য তাদের করুণা, মায়া, দয়া এগুলো আলাদা আলাদা। একটা বাঘ, সিংহ যেভাবে হিংস্র কোনো মানুষকে মেরে ফেলে নিমেষের মধ্যে, এটা কিন্তু গরু কিন্তু পারবে না, কারণ তার মধ্যে করুণা, মায়া, দয়া একটু বেশি আছে। এবং মানুষের মধ্যে আরো বেশি আছে, যে তারা কিন্তু সমস্ত জগৎকে অনুভব করতে পারে। তো এই জন্য আমাদের আমাদের যে চৈতন্য লেভেল, সেটা আমাদের অনেক উন্নত, আমরা সবকিছু বুঝতে পারি। এই জন্যই আমাদের মুক্তি সম্ভব, কারণ আমরা যেহেতু চৈতন্যের লেভেলে আমরা উপরে উঠতে পারি, মানব চেতনাকে বুঝতে পারি, অসীম সসীম এগুলোকে বুঝতে পারি, সেই জন্যই আমরা অসীমকে বুঝে যাওয়া মানে ব্রহ্ম চেতনা, পরম চেতনাকে বুঝে যাওয়া, এবং সেটা আমরাই একমাত্র পারি। সেজন্য মানুষের জীবন খুব মূল্যবান। আর এই জন্যই যেহেতু আমরাই পারি ত্রিগুণাতীত হওয়া মানেই হলো যে মনকে মুছে দেওয়া, মনকে মুছে দিয়ে পঞ্চরিপু, পঞ্চ ইন্দ্রিয় থেকে মুক্তি নিয়ে মুক্তি পাওয়া। এটা কিন্তু একমাত্র পারে মানুষ, অন্য কোনো প্রাণী এটা করতে পারবে না। সে যে কোনো একটা রিপুকে কমানো বা বাড়ানো, তাদের একটা ফিক্সড, তাদের একটা মানে একটা তাদের ফিক্সড মেশিন, তাদের একটা ফিক্সড মেশিন, তারা সেটার মধ্যে সীমাবদ্ধ। তারা কিন্তু এই বাড়া কমানোটা পারবে না, কারণ আমরা একমাত্র পারি, কারণ আমাদের চৈতন্য সেই কাজটা করে দেয়। রিপুকে কন্ট্রোল করা, মনকে কন্ট্রোল করা, এগুলো আমরাই করতে পারি, কারণ আমাদের চৈতন্য খুব আমাদেরকে সাহায্য করে উন্নত মানের চেতনার লেভেল। তাই এভাবে এবারে আমরা যদি প্রকৃতিতে দেখি, প্রকৃতিতে দেখুন আমাদের সব সঠিক সময়ে সূর্য ওঠে, সঠিক সময়ে সূর্য অস্ত যায়। আর এগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আর পৃথিবী থাকবে না। যদি এখন ধরা যাক যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে হঠাৎ করে যদি টেম্পারেচার 65 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় গোটা পৃথিবীর, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে সব প্রাণ নষ্ট হয়ে যাবে, কেউ বেঁচে থাকতে পারবে না। অথচ প্রকৃতির রেসপেক্ট কিন্তু ওটা কিছুই নয়, কারণ আমরা যদি দেখি সূর্যের সেন্টারের টেম্পারেচার সেটা কয়েক মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, যদি দেখি সারফেস টেম্পারেচার সেটা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 6000 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সারফেস টেম্পারেচার অফ সূর্যের। আর আমরা যদি দেখি পৃথিবীর টেম্পারেচার যদি দেখি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর যে সেন্টার আছে সেখানেও কিন্তু 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচার আছে। আর সূর্যের যদি আমরা ভিতরে যদি ঢুকি, সেটা হচ্ছে কয়েক মিলিয়ন 1.5 crores ডিগ্রি সামথিং সূর্যের ভিতরে টেম্পারেচার। তাহলে ওর রেসপেক্টে এটা কিছুই নয়। তাহলে অথচ আমাদের পৃথিবীতে যদি ডিগ্রি হিসাবে যদি 10 ডিগ্রি 15 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, সমস্ত প্রাণ শরীর নষ্ট হয়ে যাবে। তার মানে প্রকৃতি কতটা বৈজ্ঞানিক ভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে,
যে তার একটা তিল মানে আমাদের কিন্তু মৃত্যু, আমাদের শরীরের মৃত্যু। তার একটা তিল 0.00001% টলারেন্সে আমাদের কিন্তু শরীর চলে যাবে। তার মানে সে কতটা বৈজ্ঞানিক ভাবে কতটা ব্যালেন্স করে রেখেছে যে ঠিক সময়ে সূর্য হবে, ঠিক সূর্য উঠবে, ঠিক সময় সূর্য যাবে, ঠিক টেম্পারেচার মেনটেন হবে শরীরের ভিতরে বাইরে সব জায়গাতে ব্যালেন্স হবে। তাহলে কিন্তু আমাদের এই প্রাণ যাকে বললাম জীবন ধরে রাখতে পারা যাবে এই শরীরের মধ্যে, শরীরের মৃত্যু হবে। তাহলে এইভাবে আর যদি আমরা দেখি পঞ্চ ইন্দ্রিয়, আমরা যদি স্পিরিটের রেসপেক্টে বৈজ্ঞানিক ভাবে যদি বলি, তাহলে আমাদের শরীরের ভিতরে সেই 5টা জিনিসই আছে, আগুন, হাওয়া, জল, আকাশ, মাটি। আর বাইরেও কিন্তু সেই 5টা জিনিসই আছে। ধরুন এখন ইন্ডিয়াতে বসে আছি আমি, এখানেও যা জিনিস আছে 5টা, গোটা পৃথিবীতেই তাই আছে। কিন্তু জাস্ট আমি বললাম যে ওই যে বাইরের একটা 1% লেয়ারটা আলাদা, হয়তো ওখানে 100 তলা বিল্ডিং, এখানে হয়তো সেটা 1 তলা বিল্ডিং, বাট ওই যে এখানে আমার শরীরে যা আছে 99% সেম, বিদেশে যে আছে তারও 90% সেম, শুধু চামড়ার লেয়ারটা কালারটা আলাদা, বাকি সব কিছুই সব, দুটো কিডনি সব কিছুই সেম। তাহলে এইভাবে প্রকৃতি আমাদেরকে কিরকম ভাবে বাঁচিয়ে রেখেছে। প্রকৃতি মা যাকে আমরা বলি দুর্গা, একমাত্র হিন্দু ধর্মে প্রকৃতিকে মা হিসেবে পূজা করা হয়। অন্য জায়গায় কিন্তু এই জিনিসটা নেই, খ্রিস্টানে নেই, তারা এটা মনে করে না। তাও আমাদের সেজন্য আমরা প্রকৃতি যাকে আমরা বিজ্ঞান হিসেবে বললাম যে টাইম এন্ড স্পেস, তার কাছে আমরা কতটা কৃতজ্ঞ যে সে আমাদেরকে সাহায্য না করলে আমরা 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবো না। তাহলে যদি আমরা দেখি তাহলে অসীম যদি বোঝার চেষ্টা করা যায়, তাহলে অসীম কিন্তু সর্বত্রই বিরাজমান। শুধুমাত্র মনের যে আমাদের একটা ভুল আছে যে আমার এই পরিচয়, এই সেই, এত জ্ঞান আছে, এই আছে সেই আছে, সেগুলো কিন্তু সব মিথ্যে। সেই মনের যে জালটা, সেই বেলুনের যে বাইরের লেয়ারটা যদি একবার ভেঙে যায়, সে দেখতে পাবে যে সে তো সর্বত্রই বিরাজমান, তাকে তো আর পাওয়ার কিছু নেই আর হারানোরও কিছু নেই। যখন এটা হবে তখন কিন্তু তার একাকিত্ব আর লাগার কথা নয়। একাকিত্ব লাগে যখন সে ভিতর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিতর থেকে বাইরে বেরিয়ে গেলে যেটা হবে, সে একাকিত্বেই ভুগবে। কিন্তু যখন সে ভিতরের যে বাতাস বাইরের বাতাস এক হয়ে যায়, তখন তার কাছে কিন্তু জগৎ একটাই, ইউনিয়ন। তখন একাকিত্বের যে ডেফিনেশনটা তখন আর থাকে না। সে তো সর্বদাই বিরাজমান, সবকিছুর মধ্যেই সে সর্বভূতে। তখন তার এই জ্ঞানটা চৈতন্য জ্ঞান, এবং আমাদের তখন সংস্কারের মৃত্যু হয়। সংস্কার মানে মন, আমাদের মুক্তির পথ খুলে যায়, আমরা অসীমের সাথে চলে যাই ধীরে ধীরে। পঞ্চরিপু থেকে মুক্তি, পঞ্চ ইন্দ্রিয় থেকে মুক্তি, ত্রিগুণাতীত হওয়া, সব হলেই আমরা কিন্তু অসীমের সাথে বিরাজমান করি। তখন ওই যে নুনের যেটা লবণের যে বিন্দু, সেই সমুদ্রে গিয়ে আর খুঁজে পাওয়া গেল না তাকে, অথবা বেলুনের বাইরের বাতাস ভিতরের বাতাস মিশে গিয়ে আর যখন তাকে খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু আর সে নেই। এভাবে আমরা যদি প্রকৃতির মাধ্যমে বুঝতে চাই, তাহলে এইভাবে আমরা বিদ্যা ও বিদ্যার মায়া অথবা বাইরের যে জগৎ আছে সেই জগৎটা থেকে আমরা বুঝতে। আবার এখানে দুটো পয়েন্ট আমি অনেক সময় বলি, সেটা হচ্ছে যে বাইরের জগৎটাকে যেভাবে আমরা অনুভব করছি সেটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কেউ হয়তো সবকিছুর মধ্যে ভালো দেখতে পায়, কেউ হয়তো সবকিছুর মধ্যে ভালো শুনতে পায়, কেউ হয়তো সবকিছুর মধ্যে খারাপ দেখতে পায়, সবকিছুর মধ্যে কেউ খারাপ শুনতে পায়, সবকিছুর মধ্যে নেগেটিভিটি, কারোর মধ্যে অত্যন্ত, কারোর মধ্যে পজিটিভিটি। এটা ডিপেন্ড করছে যে তার মধ্যে কতটা বিদ্যা আছে আর কতটা অবিদ্যা আছে। যদি বিদ্যার পরিমাণটাই সর্বাধিক হয়, তাহলে কিন্তু সে আর খারাপ দেখতে পারবে না। ভালো খারাপ দেখাটা এক ধরনের ইলিউশন। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন তো আমাদের কিছু ভালো স্বপ্ন আসে, খারাপ স্বপ্ন আসে, কিন্তু দুটোই তো নেই অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের হয়তো স্বপ্নের মধ্যে কেউ হয়তো কিনতে ফেললো, কেউ হয়তো আনন্দ পেয়ে ফেললো। ঠিক সেই রকম ভাবে যদি দেখা হয়, তাহলে আমরাও কিন্তু সেই এই যে জলের বিন্দুটা, তার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডটা প্রতিফলিত হচ্ছে, কিন্তু নেই, মানে বিদ্যা অবিদ্যা খেলাটা নেই। তাহলে সেই বিদ্যা অবিদ্যাটা যখন নেই, তাহলে
যখন কারোর মধ্যে ধারণা, তার জন্য বললাম আমি যে প্রতিটা মানুষ বিভিন্ন ভাবে পারসেপটিভ পাওয়ার, যার যেরকম সে পারসিভ করে যেভাবে পৃথিবীটাকে, সে সেইভাবে বিদ্যাকে দেখতে পায়। অথবা কেউ হয়তো সবসময় নেগেটিভিটি বা খারাপ জিনিসের মধ্যেই থাকে, তো সে অবিদ্যাটাকেই দেখতে পায়। কিন্তু দুটোই অ্যাকচুয়ালি স্বপ্ন। আমার স্বপ্ন যখন ভেঙে যায় তখন কিন্তু আর কিছুই থাকে না। এই জন্য ঠাকুর বলতেন প্রথমে অবিদ্যাটাকে হাঁটিয়ে স্বপ্নের আমাদেরকে জানতে হবে যে এটাই স্বপ্ন, স্বপ্নের মধ্যেই আমরা এই কাজটা করছি, যে বিদ্যা দিয়ে অবিদ্যাটাকে হাঁটিয়ে দেওয়া, মানে ভালো স্বপ্ন দিয়ে খারাপ স্বপ্নটাকে রিপ্লেস করে দেওয়া, দেন জেগে যাওয়া। হঠাৎ করে যখন যার ঘুম ভেঙে যাবে সে দেখবে যে না বিদ্যা ছিল না অবিদ্যা ছিল, এবং আমরা একটা স্বপ্ন দেখছিলাম। এবং সেই তখন আর কিছু থাকে, যখন থাকে না তখন বিদ্যার খেলা মুছে যায়, এবং আমরা স্বপ্নে শূন্য হই, অথবা বলতে পারি ত্রিগুণাতীত হই। এক গভীর স্বপ্ন, যেগুলোকে আমরা এত সত্য হিসেবে মনে করতাম, মায়া মানেই হচ্ছে যেগুলো নয় সেগুলোকে সত্য হিসেবে মনে করা, সেই মায়াটা ভেঙে যায়। এবং তখন সে যখন ঘুম থেকে জেগে উঠে দেখে, তখন সেটা ব্রহ্মজ্ঞান এবং অসীম চেতনা সর্বত্র ছড়িয়ে আছে, কোথাও বাকি নেই। চাই আরো অনেক কিছুই বলার ছিল, জাস্ট আমি একটা, যেহেতু সময়ের অভাব আছে, আমি একটা কবিতা বলে হয়তো আজকে সমাপ্ত করব। পরে যদি আবার কোনো সময় পাই তাহলে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ওকে, হ্যাঁ, যাই, এটা আমাদের অসীম চৈতন্যকে নিয়ে কবিতা। ব্রহ্ম নাচে ব্রহ্মই যে সর্বভূতে, অনুতে বিজ্ঞানে নাচছে সেজে, সবাই আমরা মুক্ত তাতে। মিথ্যে মনের কল্পনাতে হয় না যে সে বদ্ধ ওরে, বিরাজমান সে সর্বভূতে। আমি তুমি ব্রহ্ম সবাই, কিসের জ্বালা কিসের মরণ, খেলছি আমরা ব্রহ্মলোকে, আমরা সবাই অসীম চেতন। নাই যে শুরু নাই যে মরণ, বিজ্ঞান হোক আর ধর্ম হোক, যতই করো বিশ্লেষণ, সব শেষেতে পাবে তুমি নিরাকার সনাতন। অনুতে তনুতে শুধু ব্রহ্ম আর ব্রহ্মময়, মনের জাল মুছলে পরে অন্তর্জগৎ বহির্জগৎ হয় যে তারা একাকার। কোথায় আমি কোথায় তুমি, সর্বভূতের সমাপন। কিছু জিনিস বোঝানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে সসীম আর অসীমকে অনুভব করার ক্ষমতা। আমাদের যেটা উন্নত মানের আমরা হতে পেরেছি, সেজন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা এগুলোকে অনুভব করতে পারছি। আর যদি বলা হয় তাহলে এটা এই জায়গাটা, হ্যাঁ, যেটা বলার যে আমাদের জ্ঞান কত তুচ্ছ, কত নগণ্য। আমরা যে জ্ঞানগুলোকে জ্ঞান হিসেবে দাবি করি, সেগুলো সত্যি কি সেগুলো কি সত্যি, মানে পরম সত্য, নাকি আমাদের বেঁচে থাকার জন্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য এগুলো দরকার? বাট আসল জ্ঞান কি এবং তার কতটা গভীরতা, যে আমরা কিছু জানি না, যে আমাদের প্রকৃতি নিয়েও আমরা 99.99% আমরা জানি না। কত প্রাণী, তাদের কত রকমের অ্যাক্টিভিটি, কত রকমের তাদের ভিজিবিলিটি, তাদের পঞ্চ ইন্দ্রিয়, তাদের কতটা ক্ষমতা, তারা কতটা ব্যালেন্স করতে পারছে। কেউ হয়তো রাত্রে দেখতে পায় পেঁচা, কেউ হয়তো দিনে দেখতে পায়। বিভিন্ন রকম ভাবে প্রকৃতি মা বিজ্ঞানী সে বানিয়ে রেখেছে অদ্ভুত বিচিত্র জগৎকে। এবং সেখানে আমাদের শরীরেও আমরা কিছু জানি না, কারণ আমাদের কোটি কোটি ভাইরাস ব্যাকটেরিয়া কিভাবে তারা অ্যাক্টিভ করছে আমাদের শরীরে, কিভাবে ইমিউনিটি পাওয়ার তৈরি করছে, কিভাবে ব্লাড সার্কুলেশন বিভিন্নভাবে হচ্ছে, কিভাবে মেশিন চলছে, তা আমরা কিন্তু কিছু জানি না। তাহলে যেগুলো আমরা জানি না সেগুলো আমরা নই। যেটা আমরা যখন জানবো তখন আমরা সম্পূর্ণ হয়ে যাব, এবং সেটা প্রকাশও করা যাবে না। তো এবং এটার মাধ্যমে আমি একটা জিনিসই ইন্ডিকেশন করতে চাইছি, যে আমাদের যখন চেতনার লেভেলগুলো জড় চেতনা, বিজ্ঞান থেকে পশু চেতনা থেকে
মানব চেতনা থেকে যখন আমরা পরম চেতনা পৌঁছচ্ছি, তার মানে এই লাইনটা কিন্তু উপরের দিকে, আমরা কিন্তু পিছন থেকে এসেছি। আমাদের কিন্তু চেতনার লেভেল অনেক নিচে 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 নিচে, তারও নিচে জড় চেতনা ছিল। তারপরে আমাদের চেতনা এসে 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 এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি, এবং এখন আমরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিজ্ঞানের মাধ্যমেই হোক, আধ্যাত্মিকতার মাধ্যমেই হোক, সসীমেই হোক, টাইম স্পেস হোক, অথবা ইনফাইনাইটনেস হোক, পরম চৈতন্য হোক, তাকে কিন্তু আমরা অনুভব করতে পারছি। তাহলে এই যে আমরা যে জগৎকে আমরা বলি জীবন এবং জগৎ, যে জগতে আমরা বাইরে বেরিয়ে খোঁজার চেষ্টা করি, সেটা কিন্তু একটা বেহুশের জগৎ। এটা কিন্তু আমাদেরকে দেয় না। তার প্রুফ হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। তারা বাইরের জগতে প্রচুর ঘোরাফেরা করে, তারা ভিতরে ঢোকার কথা ভাবতেই পারে না। এই জন্য স্বামীজি বলতেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে শিখতে হবে ভারতের কাছে, যে কিভাবে অন্তর্জগৎকে জয় করতে হয়, আর আর ইন্ডিয়াকে শিখতে হবে কিভাবে বহির্জগৎকে জয় করতে হয়। কারণ বহির্জগৎ মানে হচ্ছে টাইম অ্যান্ড স্পেস, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে বিজ্ঞান, এবং সেটা কিভাবে আমাদেরকে, যেহেতু আমাদের শরীর হচ্ছে একটা ভৌত রাসায়নিক শরীর, তা আমাদের শরীরের জন্য একটু আরামদায়ক কিছু করার জন্য বিজ্ঞানের খুব দরকার, এবং সেটা করতে গেলে আমাদের কিন্তু বাইরের জগতে ঘুরতে হবে। কিন্তু ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সম্পূর্ণরূপে বাইরের জগতে ঘুরে বেড়ায়, তারা ভিতরে ঢোকার কথা ভাবতেই পারে না। কিন্তু আমাদের দেশে একটা আমাদের দেশে কম বেশি সবার মধ্যেই স্পিরিচুয়ালিটির আছে, বীজ আছে। একটা ছোট বাচ্চা বুঝতে পারে যে ভিতরে ঢোকা মানেটা কি। এই যে এটার জন্যই কিন্তু আমাদের দেশে একাকিত্বটা অনেকাংশেই কম উন্নত দেশের চেয়ে, এবং আমরা জীবকে বুঝতে পারি, জীবনকে বুঝতে পারি, এবং জগৎকেও সম্পূর্ণরূপে বুঝতে পারি। আর বিজ্ঞানের পিছনে যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে তত্ত্ব, বিভিন্ন ধরনের রিলেশন, ইকুয়েশন, বিভিন্ন ধরনের ধর্ম। সেটা বোঝার জন্য কিন্তু স্পিরিচুয়ালিটির দরকার হয়, কারণ একমাত্র দার্শনিকরাই বুঝতে পারে বিজ্ঞানকে। যারা বৈজ্ঞানিক হয় তারাও কিন্তু ফিলোসফার, তারা বুঝতে পারে যে দর্শন ছাড়া এটা বোঝা যাবে না। বিজ্ঞানীরা কোন জন্য জাস্ট কনক্লুশনে যে আমাদের ভিতরে যে ক্ষুদ্র জলের বিন্দু, যাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিফলিত হচ্ছে, সেই জ্ঞানকে আমরা যখন প্রাপ্ত করি তখন আর কিছু বলার থাকে না, এবং তার মধ্যে কোনো অহংকার থাকে না। সেই জন্য বিজ্ঞানীরা যারা সত্যি বিজ্ঞানী হয় তারা কিন্তু ডাউন টু আর্থ হয়, তারা প্রকৃতির কাছে সমর্পণ করে। যত বড় বিজ্ঞানী পাবেন, নোবেল লরেটস, যারা বোসন পার্টিকেল নিয়ে আলোচনা করছে, বা গোটা পৃথিবীতে কোটি কোটি বিজ্ঞানী, তারা কিন্তু বিনম্র হয়, কারণ তারা বুঝতে পারে যে আমরা যে প্রকৃতিকে নিয়ে আলোচনা করছি তার ধর্ম, কর্ম, গুণ, চরিত্র, এগুলোর মধ্যে লাস্টে গিয়ে আর কিছু থাকে না। বোঝা যায় যে সে একটা ইয়ের মধ্যে অসীমের মধ্যে সে সীমাবদ্ধ, সে অসীম। লাস্টে গিয়ে যখন আর কিছু থাকে না তখন অসীম। তো মানুষের ক্ষমতা, বোঝার ক্ষমতা একমাত্র ভৌত রাসায়নিক মানে ফিজিক্যাল কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমেই হয়ে থাকে, যেটা বিজ্ঞানীরা খুব ভালোভাবে বুঝতে পারে। বিজ্ঞান কিন্তু সহজবোধ্য সবার কাছে, কিন্তু ধর্ম এত সহজে হয় না, কারণ এটা অসীম। মানে এই অসীম এতই অসীম যে অসীমকে নিয়ে তো আর প্রকাশ করা যায় সম্ভবই নয়। তাই আমাদের যেহেতু শরীর মেটেরিয়াল, সেজন্য একমাত্র আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিজ্ঞান দরকার। সেজন্য স্বামীজি বলতেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা বহির্জগৎকে জয় করতে পারি। আর অন্তর্জগৎ তো আমাদের কাছে আছে, সেই অন্তর্জগতে গিয়ে আমরা বাইরের জগৎ থেকে ঢুকে গিয়ে আমরা যখন অন্তর্জগতে যাচ্ছি তখন শুধু শান্তিই শান্তি, আবার যখন অন্তর্জগৎ থেকে বাইরের জগতে বেরোচ্ছি তখন কিন্তু শুধু চরম হতাশা। তো আমরা যখন ভিতরে ঢুকে যখন এটার এক্সাম্পল হচ্ছে যখন ওই ছোট্ট শিশির বিন্দুটা দেখছে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছে সে ওই ক্ষুদ্র এর মধ্যে, তখন বাইরেও সে দেখতে পাচ্ছে যাকে, ভিতরেও কিন্তু তাকেই সে দেখতে পাচ্ছে। তাহলে বাইরেরও অসীম আর ভিতরেরও অসীম, দুটোই এক। তখন ওই বেলুনের লেয়ারটা চলে যাওয়ার কারণে
আত্মার কোনো পরিচয় থাকে না, সে শূন্যে শূন্য হয়। সেজন্যই যখন আমি তখন তুমি নেই, আর যখন তুমি তখন আমি নেই, তখন আর প্রকাশ করার কেউ থাকে না। জাস্ট এখানেই আমি আজকে শেষ করলাম। নমস্কার। অসাধারণ স্বামীজির অনুব্রহ্মাণ্ড, মাইক্রোকজম এবং বিশ্বব্রহ্মাণ্ড ম্যাক্রোকজম থেকে খুব সুন্দরভাবে সেই ক্রমসংকোচ, ইনভলিউশন এবং ক্রমবিকাশ, এভলিউশনবাদ বুঝিয়ে আমাদের এই বিশিষ্ট বিজ্ঞানী আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও জড় বিজ্ঞানের ব্যাপারে বোঝানোর জন্য এত সুন্দর চেষ্টা করলেন। আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম, আপনাকে সেই জন্য শ্রদ্ধা অন্তর থেকে জানাই। আমাদের এর পরের পর্ব প্রশ্নোত্তর। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমার প্রশ্নটা কিন্তু বিরাট, আমি সংক্ষেপে বলছি আর কি। প্রশ্নটা হচ্ছে, আপনি যেটা বললেন যে 2 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে মাইনাস, মাইনাস করে কোটি কোটি মাইনাস পরে আর কি জানি না, এটা ঠিক আছে, এটাই। কিন্তু স্যার, একজন সায়েন্টিস্ট তার রিসার্চ রুমে একটা রিমোট কন্ট্রোল গাড়ি তৈরি করলো। সেই রিমোট কন্ট্রোল গাড়িটা বাজারে যখন এলো, একটা ছেলে রিমোট কন্ট্রোল গাড়িটা দিয়ে বিভিন্ন ওই গাড়িটাকে ঘোরাচ্ছে। আচ্ছা, এবারে ওই রিমোট কন্ট্রোল গাড়িটা ঘোরাচ্ছে, মানে গাড়িটা ঘুরছে। আচ্ছা, এবারে সাধারণ মানুষ কি বুঝবে যে ওই ছেলেটা ঘোরাচ্ছে, কিন্তু ছেলেটা বুঝছে কি যে না, আমি দোকান থেকে কিনেছি। এবার দোকানদার কি বুঝবে যে না, একটা তৈরি হয়েছে বিজ্ঞানী। তাহলে একজন লোক তৈরি করছে, কোথায় তৈরি হচ্ছে না, রিসার্চ রুমে, এবং তার একটা লিমিট টাইম দিয়েছে যে এতদিন বাঁচবে, এতদিন ওই গাড়িটা থাকবে। কিন্তু এবারে আমি আসছি, এবারে মূল কথায় আসছি। মূল কথায় যে আমরা আমাদের কোটি কোটি জীবজন্তু, আমাদের জীবনটা এমনভাবে কে তৈরি করেছেন? যিনি তৈরি করেছেন তিনি কে? যে একবার স্টার্ট দিয়েছে জন্ম থেকে, তার বয়স 40, 50, 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত ওই ইঞ্জিনটা আর বন্ধ হচ্ছে না। তিনি কে? এবং আরেকটা প্রশ্ন, যে এই যে বীজের কথা বলছেন, অসত্য বীজ, তার এমন কি উপাদান আছে দিয়ে তৈরি করেছেন, এমন কি উপাদান তৈরি হয়েছে যে উপাদানটা সে 100-150 বছর, 100 বছর সে মানে ডালপালা প্রসারিত করে বেঁচে থাকছে। আবার একটা বীজ ক্ষণিক, মানে ওই 1-2 মাস, 3 মাস, 4 মাসের মতো, তারপরও তিনি কে? এই যে কন্ট্রোল করছেন, যেমন রিমোট কন্ট্রোল গাড়িটা তৈরি করছেন কে? একজন সায়েন্টিস্ট। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করছেন, মানে রিমোট করছেন কে, রিমোট কন্ট্রোল করছেন কে? এইটা আমার প্রশ্ন। ঠিক আছে, এখানে আমি এই জিনিসটা যদি জানতে পারি তাহলে আমি কে, আমি বুঝতে পারবো। তাহলে আমাদের 3টে জগৎ আমরা যদি দেখি, যেটা আমি চেতনার জগৎ বললাম, চেতনার জগৎ মানে হচ্ছে যে আমাদের ভিতরে যে ব্রহ্ম চৈতন্য। 2 হচ্ছে আমাদের মানসিক জগৎ, মনের জগৎ, ভাব জগৎ, মানে মনের জগৎ। আরেকটা হচ্ছে কল্পনার জগৎ, অথবা আরেকটা হচ্ছে মেটেরিয়াল জগৎ। এই বডিটা কিন্তু মেটেরিয়াল। সেজন্য ঠাকুর বলতেন যে, স্বামীজিকে বলেছিলেন না যে তুই কি সেবা করবি, ওর গর্ভ থেকে কোটি কোটি জীবজন্তু বেরোচ্ছে প্রতি সেকেন্ডে। তো এটা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, মেটেরিয়াল, যেটা টাইম স্পেসের মধ্যে আছে, যেটা আমি বললাম স্পিয়ার, সেই স্পিয়ারটা কিন্তু একটা মেটেরিয়াল প্ল্যান্ট, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এবং সেই যেটা বলে মাতৃগর্ভ বলা হয়, যে মায়ের গর্ভ বা দুর্গা মা বা প্রকৃতি মা, এই প্রকৃতি মায়ের গর্ভ থেকে প্রতি সেকেন্ডে কিন্তু কোটি কোটি জিনিস বেরোচ্ছে, জীবজন্তু। তো এটা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, এটা সম্পূর্ণভাবে মেটেরিয়াল। আমাদের বডিটা কিন্তু মেটেরিয়াল। কিন্তু যখন আমরা আলোচনা করছি স্পিরিচুয়ালিটি, তখন কিন্তু ভাব জগৎ, চেতনার জগৎ, যে প্রতিটা মানুষের ভিতরে যে ওই যে জীবন এবং জগৎ, ওই যে আমরা জীবন, হ্যাঁ, যে জীবনটা, যে মুহূর্তে আমি আছি, এই মুহূর্তে যে আমি কথা বলতে পারছি, এই জীবন, এই মুহূর্তে যে আমি হাসতে পারছি, কাঁদতে পারছি, বা যা কিছু করতে পারছি, এটা কিন্তু 1 সেকেন্ড মধ্যে যদি আমি চলে যাই,
এটাকে এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই অস্তিত্ব আর থাকবে না। তাহলে এই অস্তিত্ব ততক্ষণই আছে যতক্ষণ আমার শরীর আছে আর আমি এই শরীরের মধ্যে প্রাণ আছে। তো এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা যেটা প্রকৃতি মা হিসেবে আমরা যাকে বলছি, সে কিন্তু প্রতি সেকেন্ডে কোটি কোটি জিনিসের সে বানিয়ে চলেছে বিভিন্নভাবে। আবার কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন দুটোই করছে অ্যাকচুয়ালি। কারণ একটা এই যে ফাইনাইট যে জায়গাটা আমি বলতে চাইছি টাইম এন্ড স্পেসে, এটা হচ্ছে ডুয়ালিটি, মায়া। এখানে কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ডেও কিন্তু ডুয়ালিটি আছে, অ্যাট্রাকশন রিপালশন। যদি না থাকে তাহলে সৃষ্টি থেমে যাবে। যদি যেরকম আমি বললাম যে আমাদের যদি ইয়েতে দেখা হয় যে রাগ ভালোবাসা, সেরকম মেটেরিয়াল ওয়ার্ল্ডেও কিন্তু ডুয়ালিটি আছে, অ্যাট্রাকশন রিপালশন আছে বা ক্রিয়েশন এন্ড ডিস্ট্রাকশন আছে। যদি সবকিছু ক্রিয়েশনই হয়ে যায় তাহলে তো এটা মানে এটা ওভারওয়েট হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে। সেজন্য প্যারালালি কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন, এবং সেটা হচ্ছে কিন্তু এই স্পিয়ারটার মধ্যে। এটা ডুয়ালিটি সবকিছুর মধ্যে, সায়েন্সের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন আছে। যদি আমাদের এই আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বলি, আমরা যে হাঁটতে পারবো না যদি না আমাদের প্রতিক্রিয়াটা থাকে। তো হাঁটতে পারবো তখনই যদি আমরা ক্রিয়া দিই, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আসে। সেই ডুয়ালিটি এটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে আছে, এবং প্রত্যেকটা যে অনুজগৎ, জড় অনুজগৎ এবং বৃহৎ জগৎ সব জায়গাতে আছে, সব জায়গাতে আছে। একটা গ্যালাক্সি, নক্ষত্র, স্টার্স, তাদের মধ্যেও অ্যাট্রাকশন রিপালশন আছে। আবার ইলেকট্রন, প্রোটন, বোসনের মধ্যেও অ্যাট্রাকশন রিপালশন আছে। এটা ডুয়ালিটি, এটা মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আছে। এবং এই জিনিসটা দিয়েই এই যে জগৎটা, মেটেরিয়াল ওয়ার্ল্ডটা, ফাইনাইটনেসটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে। এবং সেখানে পঞ্চ রিপু, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো এক ধরনের এলিমেন্টস, মানে এটা দিয়ে পরে ওটাকে প্যাকেজিং করা হয়েছে, খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে, এবং সেই প্যাকেজিংটা দিয়ে ওকে তৈরি করেছে। তো এই আপনার উত্তর হচ্ছে এটা যে ওই প্রকৃতি যাকে বলছি, প্রকৃতি, দুর্গা, ওর গর্ভ থেকেই সবকিছু হচ্ছে মেটেরিয়াল বডি। এবং সেখানে এবার ইভলিউশনও হচ্ছে, বিবর্তনও হচ্ছে, উন্নত মানের হচ্ছে। আমাদের যদি মানুষের বডি দেখা হয় তাহলে আমাদের অনেক উন্নত হয়ে চলেছে, আবার ভবিষ্যতে উন্নত হবে। এবং তার মডিফিকেশনও হচ্ছে, আবার নতুন নতুন বডিও তৈরি হচ্ছে। দেখবেন যে বিড়াল আর যে বাঘ দুটো একই ক্যাটাগরির জাতীয়, ক্যাট ক্যাটাগরি বলা হয়, দেখতে অনেকটাই অলমোস্ট একই, বাট একটা হিংস্র একটা নয় ক্যাট ক্যাটাগরি। তো ক্যাট ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের আছে, রেপটাইলস, বিভিন্ন ধরনের ক্যাটাগরি, অনেক প্রাণী আছে দেখুন দেখতে অনেকটাই সিমিলার একটা আরেকটার সাথে, বাট দুটোর মধ্যে একটা হিংস্র একটা নয়। মেটেরিয়াল ওয়ার্ল্ডটা কিন্তু মেটেরিয়ালটা অনেকটাই সিমিলার, বাট এটা নয়। উত্তরটা কি আপনি কিছুটা পেয়েছেন? স্যার আমি কথা বলছি, আমি মেন জিনিসটা জানতে চাচ্ছি যে ওই যে রিমোট কন্ট্রোল গাড়িটা তৈরি করলো কোথায়? রিসার্চ রুমে। তাহলে আপনি যেটা বলছেন প্রকৃতি থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, তাহলে মা দুর্গা প্রকৃতি থেকে তৈরি হচ্ছে। তাহলে প্রকৃতি তৈরি করছেন মেন কোন জায়গাটায়? সমস্ত জীব, পৃথিবীর সমস্ত জীব জগৎগুলোকে কন্ট্রোল করছে। ঠিক চন্দ্র উঠছে, সূর্য উঠছে, সূর্য সকালে উঠছে, আবার উদিত অস্ত যাচ্ছে, এই যে সমস্ত দিন, তাহলে এই যে কন্ট্রোল গুলো করছেন কে? নিশ্চয়ই যে কোনো একজন আছে, না হলে এত জিনিস হয় না। আমি আজকের একটা অন্যায় কাজ করে ফেললাম, হ্যাঁ, কিন্তু দেখছেন অন্যায়টা ঠিক প্রতিবিধান আমিও পেয়ে যাচ্ছি। এই যে কন্ট্রোলটা, আমি আজকে ঠিক একটা অন্যায় করি, দেখবেন কালকে আমার ঠিক শাস্তি হয়ে যাচ্ছে। এই যে কন্ট্রোলটা করছেন কে? তিনি কে? দেখুন, পাই টু পাই হিসাব হয়, মেটেরিয়াল ওয়ার্ল্ডেও হিসাবটা হয়, আবার আমাদের যে কার্মিক জগৎ আছে সেখানেও পাই টু পাই হিসাব হয়। কোথাও কিন্তু কোথাও নির্ভুল হিসাব হয়, মেটেরিয়াল ওয়ার্ল্ডও হয়। আপনি একটু বেশি খেয়ে নিলেন আপনার শরীরে রোগ হবে, বা একটু অন্য কিছু খেয়ে নিলে মেটেরিয়াল ওয়ার্ল্ডকে চেনে। যেরকম মেটেরিয়াল ওয়ার্ল্ডকে চেনে, ভাব জগৎকে চেনে। যেরকম মনে করেন আমি এখন কথা বলছি, আপনারা শুনছেন, বুঝছেন, ভালো লাগছে, মানে এটা ভাব জগৎ। হয়তো আরেকটা মানুষই আছে যে এগুলো বুঝতে পারবে না বা ভালো লাগবে না। তো এই ভাব জগৎকে যেমন চেনে, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে চেনে এইভাবে। তাহলে মেটেরিয়াল ওয়ার্ল্ড যেহেতু মেটেরিয়াল ওয়ার্ল্ডকে চেনে, সেহেতু আপনার কোশ্চেনটা আরেকটু বলুন তো একবার, লাস্টের দিকটা কি বলবেন? আমি প্রশ্নটা করছি যে একজন সায়েন্টিস্ট যেরকম রিসার্চ রুমে রিসার্চ করেন, যেমন একটা সাপোজ উদাহরণ দিলাম যে একটা রিমোট কন্ট্রোল গাড়িটা তৈরি করলো, সাপোজ আমি, ঠিক সেই রকমই আজকে জীব জগৎটা চলছে, প্রাণী জগৎ চলছে, তার প্লেসটা কোথায়? তিনি যিনি কে তৈরি করছেন আমরা জানি না,
হ্যাঁ, তিনি নিশ্চয়ই ভগবান, তিনি নিশ্চয়ই আমরা রহস্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য। হ্যাঁ, সেটা তো শাস্ত্রেই বলছে যে অসীমের মধ্যে সসীম চলছে, যে ফাইনাইটনেসটা, টাইম এন্ড স্পেসটা চলছে, এবং সেই টাইম স্পেসের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি স্টার্স, প্ল্যানেটসও চলছে। আবার মানুষের যে বলছেন, যদি আর্থই ধরা হয়, আমাদের একমাত্র এখন পর্যন্ত প্রাণের অস্তিত্ব শুধুমাত্র পৃথিবীতেই আছে। তো পৃথিবীতেই কিন্তু এই প্রাণী জগৎটা চলছে। তো এটা সৃষ্টি তৈরি হয়েছে, এবং সেই নিরাকার নিঃশব্দ চৈতন্য, যাকে বলে পরম চৈতন্য সৃষ্টিকর্তা, যেগুলো গভীর সমুদ্র, তার সৃষ্টি তিনি চালাবেন। আমরা হচ্ছি শিশির বিন্দু। একটা মানুষ সেই ধরুন মায়ের গর্ভ থেকে তার ইঞ্জিনটা, হার্টটা চালু হয়ে গেছে, সে 70, 80, 100 বছর পর্যন্ত বাঁচছে। কি করে এটা? কি আবার কেউ 10 বছর, 20 বছর, 40 বছর মধ্যে চলে যাচ্ছে। এই যে হ্যাঁ, আর একটা মানুষের তৈরি একটা ইঞ্জিন, দেখুন 10 বছর, 20 বছর পরে তাকে আবার সারাতে হচ্ছে। ওই 10 বছরের মধ্যে কতবার সারাতে হচ্ছে। কিন্তু মানুষের ইঞ্জিনটা সত্যি, উনি যে, উনাকে অশেষ ধন্যবাদ। তিনি কে? এই যে প্রশ্ন আর কি, এইগুলো মানে অবাক লাগে। এগুলো ভাবতে গেলে, আমরা যে বিজ্ঞান বলি, আমরা যে বিজ্ঞানকে নিয়ে আলোচনা করি, এটা কিন্তু আমরা যে সৃষ্টিকর্তা, হ্যাঁ, তার থেকে আমরা কপি পেস্ট করি। আমরা যখন ফ্লাইট বানাই, তখন একটা পাখিকে ফলো করি, যে একটা খুব ভালো পাখি কিভাবে উড়তে পারে, তাকে সেটা আমরা ফলো করি। মানে প্রকৃতি থেকে আমাদের বিজ্ঞানও কিন্তু, আমরা যে আমাদের মানুষের সৃষ্ট যে কোনো জিনিস কিন্তু প্রকৃতি থেকেই নেওয়া, মানে আইডিয়াটা নেওয়া, এবং সেটাকে প্রকৃতির মাধ্যমে বিভিন্নভাবে চেঞ্জ করা। দেখুন, আমরা এমন কিছু নিয়ে আসিনি অন্য জগৎ থেকে। যা কিছু দেখছি এখানে, সবকিছু এই পৃথিবীতেই ছিল, এই পৃথিবীতেই আছে, আর পৃথিবীতেই থাকবে। মানে এমন কিছু আমরা অন্য বাইরের কোথাও থেকে নিয়ে আসিনি। যা এখানে আমরা যা কিছু দেখছি, সব কিন্তু এখানেরই সৃষ্টি, এবং এই মাটি থেকে সৃষ্টি। এই মাটি, এই পৃথিবী 1 কোটি বছর আগে ধরুন এখানে কিছু ছিল না, সেই মাটিটা ছিল, সেই মাটিটা এখনো সেই মাটিটাই। সেই মাটিটা থেকে আমরা বিভিন্ন ভাবে ধর্ম আর তত্ত্ব, ইকুয়েশন গুলোকে জেনে, যে মলিকুল, হ্যাঁ, বিভিন্ন রকম রিয়াকশন করে বিভিন্ন ধরনের মেটেরিয়াল বানাচ্ছি, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বানাচ্ছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাচ্ছি। বাট সবকিছুরই উৎপত্তি কিন্তু এই মাটি থেকে, মানে প্রকৃতি থেকেই। এবং আর প্রকৃতির আইডিয়া নিয়ে আমরা ফ্লাইট বানাচ্ছি বা জাহাজ বানাচ্ছি। সবকিছু যখন জাহাজ বানাই, তখন আমরা দেখি মাছ, দ্রুততম মাছটা কিভাবে চলে, তার মুভমেন্ট গুলো কিভাবে হয়, সেইভাবে আমরা টেকনোলজিটাকে নিয়ে আসি। সবকিছুই আমরা কপি পেস্ট করি প্রকৃতি থেকে। ঠিক আছে স্যার, প্রণাম নেবেন। সাবজেক্টটা খুবই কঠিন সাবজেক্ট। হ্যাঁ, প্রণাম, নমস্কার জানাচ্ছি। আমাদের এর পরের পর্বে চলে যেতে হবে। আমরা এখন ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের প্রবীণ যুব সৈনিক রামপ্রসাদ সাহা মহাশয়কে অনুরোধ করব। ঠাকুরমা, স্বামীজি শ্রীচরণে প্রণাম জানিয়ে, এবং আজকের বক্তা বিজ্ঞানী ডক্টর জনার্দন কুন্ডু মহাশয়, IISc বেঙ্গালুরু, আধ্যাত্মিক চেতনা এবং জড়বিজ্ঞান নিয়ে যেভাবে আলোচনা করলেন, এবং আমরা সেই তার আলোচনাতে সকলে যেভাবে মুগ্ধ ছিলাম এবং সমৃদ্ধ হলাম, এবং এই যে আমি কি, এই নিয়ে তিনি যেভাবে ব্যাখ্যা করলেন যে আমি কি, বিজ্ঞানের উত্তর দিতে পারে না, কারণ বিজ্ঞান তার একটা নির্দিষ্ট সীমা আছে, কিন্তু এই সীমা অতিক্রম করতে পারে আধ্যাত্মিক চেতনা, অর্থাৎ আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা আমাদের চেতনাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেই কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যেটা বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, সেই চেতনাকে আমরা যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমি কি, এর উত্তর হয়তো পেতে পারি। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করব আমরা যেন সেই উদ্দেশ্যে, মানে আমাদের যে উদ্দেশ্য, যে
সেখানে যেন আমরা পৌঁছাতে পারি। আর তার এই সুন্দর আলোচনার জন্য আমাদের এই ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপের পক্ষ থেকে এবং আজকে যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করব এর পরবর্তীকালেও আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি এইভাবে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং তার সুন্দর বক্তব্য রাখবেন এবং আমরা আরো সমৃদ্ধ হব। আর আজকের যিনি সঞ্চালক সুবীর বাবু শান্তি মন্ত্র যে পাঠ করেছে পিনাকি মন্ডল এবং যিনি সমাপ্তি সঙ্গীত গাইবেন সে অভয় বাবু এবং যারা এই আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন প্রত্যেককে ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপের থেকে এবং আমার ব্যক্তিগতভাবে অনেক অনেক ধন্যবাদ। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের সকলের চৈতন্য হোক, জগতের মঙ্গল হোক, এই বলে আমি শেষ করছি। আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্ত সঙ্গীত জয়দান শুনব আজকের ইয়ং সোলজার অফ স্বামীজির সন্ধ্যাকালীন সভাতে এত সুন্দরভাবে একটা আয়োজন করা হলো, বোঝানো হলো, তাতে আমি মনে করি আমার এই ভজনটা বোধহয় একটু উত্তরটাকে প্রশস্ত করতে পারে। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। दूर अज्ञान के हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे। हर बुराई से बचते रहे हम, जितने भी दे भले जिंदगी दे। बैर होना किसी का किसी से, भावना मन में बदले का होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। हम न सोचे हमें क्या मिला है, हम ये सोचे किया क्या है अर्पण। फूल खुशियों के बारे सभी को, सबका जीवन हो बन जाए मधुबन। अपने करुणा के फल तू बहा के, कर दे पावन हर एक मन का कोना। हम चले नेक रास्ते में हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। Everything depend on your and our inner faith. जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय काली माई की जय। जय ठाकुर, जय माँ, जय श्याम।
আজকের দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও ডক্টর মহাশয়কে আমাদের অন্তরের আন্তরিক ধন্যবাদ জানাই। আমার আজকে আমন্ত্রণ রইল আমাদের কাছে সারা। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कल्याणेश्वरी सरस्वती माई की जय। जय गंगा माई की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।